আরো কয়েকটা দর্শক, আমরা আজকে আপনাদের নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আপনারা জানেন যে 2019 সালের নির্বাচনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছিলেন যে আমি যদি পুনর্বার ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে পারি তাহলে আমি ইসরায়েলের পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে সংযুক্তিকরণ করব, যাকে সংক্ষেপে বলা হয় অ্যানেক্সেশন। এবং ওয়াশিংটন সম্মতিক্রমে পশ্চিম তীরে ইহুদি বসতিগুলোকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করে দেবেন। এই ঘোষণার পরে তিনি নির্বাচনে 2020 সালের 25শে মে ঘোষণা করেছিলেন যে জুলাইয়ের 1 তারিখে এই অ্যানেক্সেশন প্রক্রিয়া শুরু হবে। এই ঘোষণার ফলে আন্তর্জাতিক মহলে এর ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অলরেডি ইউরোপীয় ইউনিয়ন বলেছেন যে ইসরায়েল যদি এই ধরনের কোনো পদক্ষেপ নেয় তাহলে ইসরায়েলের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইউ থেকে চলে আসবে। পাশাপাশি জাতিসংঘ, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, জর্ডান এবং মিশর অলরেডি এর বিরোধিতা করেছে। ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন যে ইসরায়েল যদি এমন কিছু করে থাকে তাহলে ইসরায়েলের সাথে করা সমস্ত চুক্তি থেকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সরে আসবেন। এদিকে এদিকে হামাস পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া বলেছেন যে ইসরায়েলের এরকম কিছু করার সক্ষমতা আসলে কখনোই নেই। তো সার্বিক বিষয়ে কথা বলার জন্য আজকে আমার সাথে যোগ দিয়েছেন জনাব শেখ ফরিদ, গবেষক ও কলামিস্ট। আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠান। এবং আমার সাথে আরেকজন অতিথি যোগ দিয়েছেন জনাব জাকির হোসেন, আন্তর্জাতিক বিশেষজ্ঞ। আমি শুরুতেই জনাব শেখ ফরিদ, আপনি শুনছেন আমাকে? হ্যাঁ, আমি শুনছি। জি, আপনার কাছে চলে আসব। সম্প্রতি ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে ঘোষণা দিয়েছেন যে পশ্চিম তীরকে অ্যানেক্সেশন করা হবে, আসলে কি এই অ্যানেক্সেশন, আর কেনই বা ইসরায়েল প্রধানমন্ত্রী এটা করতে চাচ্ছে আসলে? আচ্ছা জাকারিয়া, শুরুতে আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই এমন একটা বিষয় সিলেক্ট করার জন্য। আমাকে যখন বিষয়ের কথা বলেছিলে আমি এটা আমার একটা আগ্রহের বিষয়, সেই জন্য আমিও রাজি হয়েছিলাম। আসলে ব্যাপার হলো আমি নিজেও আন্তর্জাতিক বিষয়ে খুব অভিজ্ঞ না, বা পড়াশোনা সমাজকর্মে তুমি নিজেও জানো। তারপরেও যখন বুঝতে পেরেছি আবার জাকির আছে, মনে হলো না এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই বিষয় নিয়ে একটু সবার সাথে আলোচনা করা যায়, বা আমারও শেখার অনেক জায়গা আছে। তো এক্ষেত্রে আসলে বিষয়টা হলো যে প্রথমেই এটা ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক লং হিস্ট্রি, যে দুই একটা ঘটনা না, অনেক বিশাল ব্যাপার। অ্যানেক্সেশন বা ইসরায়েলের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া, এই বিষয়টা আলোচনা করতে গেলে আমার মনে হয় আমরা আরো অনেক পিছনে যেতে হবে। আসলে ইসরায়েল রাষ্ট্রটা, তাদের স্বীকৃতি কি, আসলে মানে সব মিলে একটা ইতিহাস পর্যালোচনার একটা দাবি রাখে। তো প্রথমে বলে রাখি যে অনেকেই বলে এটা একটা ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, আসলে এটা কোনো যুদ্ধ না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, বা আন্তর্জাতিক মহলও এটা মনে করে, এটা কোনো যুদ্ধ না। এটা ইসরায়েলের পক্ষ থেকে একটা আগ্রাসন, আবার ফিলিস্তিনের জনগণের পক্ষ থেকে প্রতিরোধ যুদ্ধ বলতে পারো, বা প্রতিরোধ বলতে পারো। তো সেই দিক থেকে তুমি যে শব্দটা ব্যবহার করেছো ফিলিস্তিনি ইসরায়েলের দখলদারিত্ব, হ্যাঁ এটা ঠিক আছে, দখলদারিত্ব, এটাকে আমরা আলোচনা করতে পারি। আর আরেকটা বিষয় একটু বলি যে এই বিষয়টা কেন গুরুত্বের দাবি রাখে। আসলে আমরা যদি ইউরোপ বা আমেরিকার রাজনীতি দেখি, পুরা ইউরোপ এবং আমেরিকার রাজনীতি, তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো যেটা থাকে সেটাতে একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে যে ফিলিস্তিন ইসরায়েল যে ইস্যুটা, সেই ইস্যু নিয়ে তারা কি ভাবছে রাজনৈতিক দলগুলো। তার মানে এটা সারা বিশ্বের রাজনীতির একটা কেন্দ্র বলতে পারো তুমি, যে এটাকে কেন্দ্র করেই সারা পৃথিবীর রাজনীতি মোটামুটি ভাবে দুই ভাগে বিভক্ত বড় ধরনের। তো আমি যদি একটু হিস্ট্রি আলোচনা করি, আমার মনে হয় জাকিরও আমার সাথে যে কোনো সময় অ্যাড করতে পারে সংক্ষেপে, কারণ এটা দীর্ঘ দিনের 7 দিন 8 দিন 15 দিনের আলোচনার দাবি রাখে। তারপরে যদি সংক্ষেপে আলোচনা করি যে ফিলিস্তিন ভূখণ্ডটা বা রাষ্ট্রটা কিভাবে আসলো, কারা এখানে অতীতে ছিল, আমরা খুব বেশি দূরে না গিয়ে যদি দেখি যে 1917 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ হলো, এর আগে কিন্তু ফিলিস্তিন ছিল 400 বছর থেকে ছিল ওসমানিয়া খেলাফতের অধীনে, অটোমান সাম্রাজ্য আমরা যেটাকে বলি সেটার অধীনে ছিল। তো যখন প্রথম বিশ্বযুদ্ধ হলো তখন ব্রিটেন যেটা করেছে সেটা আরবের বিভিন্ন গ্রুপ এবং ইউরোপের অনেক গ্রুপকে, তারা ছোট ছোট গ্রুপগুলোকে, যারা ইনফ্লুয়েন্সিং গ্রুপ আছে সেগুলোকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। তো জিউস কমিউনিটিকে, ইহুদি কমিউনিটিকে তারা একটা প্রতিশ্রুতি দিয়েছিল যদি যুদ্ধে জিততে পারে তাহলে তাদের যে স্বপ্ন ফিলিস্তিন ভূখণ্ডে তাদের জন্য একটা রাষ্ট্র করে, ইহুদি রাষ্ট্র করে দিবে। প্রথমে এই বিষয়টা একটু বলে রাখা দরকার।
যখন আমরা ফিলিস্তিন রাষ্ট্র বলছি তখন দুই ধরনের ফিলিস্তিন রাষ্ট্রের কথা আসে। এখন যে ফিলিস্তিন রাষ্ট্র আর ঐতিহাসিক ফিলিস্তিন রাষ্ট্র। কারণ ঐতিহাসিক ফিলিস্তিন রাষ্ট্র বা প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ওটা কিন্তু বর্তমান ইসরায়েল ফিলিস্তিন সবগুলো নিয়ে একটা ফিলিস্তিন রাষ্ট্র ছিল, ঐতিহাসিক ফিলিস্তিন রাষ্ট্র। তখন কিন্তু ইহুদি বা ইসরায়েল রাষ্ট্রটা কিন্তু ছিল না। ওই 1917 সালের ঘটনা। তখন কেবলমাত্র ওই ফিলিস্তিন রাষ্ট্রে 6% জনগোষ্ঠী ছিল ইহুদি, কিন্তু তারা একটা স্বপ্ন দেখছে এই জায়গায় একটা আলাদা একটা রাষ্ট্র গঠন করবে, ইহুদি রাষ্ট্র। তখন ব্রিটেন তাদেরকে ঠিক আছে অঙ্গীকার করলো যে যদি যুদ্ধে জিততে পারি আমরা তোমাদেরকে এখানে একটা ইহুদি রাষ্ট্র করে দিব আরেকজনের ভূখণ্ডে। মনে করো তোমার বাড়িতে আমি একটা আরেকজনকে একটা রাষ্ট্র করে দিই। এখন প্রশ্ন হলো, ওসমানিয়া খেলাফতের পতন হলো প্রথম বিশ্বযুদ্ধে, ব্রিটেন ব্রিটেনের অধিভুক্ত হলো বলতে পারো তুমি, ব্রিটেন শাসনের অধীনে আসলো ফিলিস্তিনটা। এখন এই ফিলিস্তিন চলে গেল কিন্তু ব্রিটেনের অধীনে। তারা আবার ওয়াদা করেছে যে একটা রাষ্ট্র দিবে ইহুদিদেরকে। এখন ইহুদিরা কোথায় আছে? কেউ আছে ইউরোপে, কিছু আছে আমেরিকা, কিছু আছে আরব কান্ট্রি গুলাতে বা উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে কিছু ইহুদি ছিল। এখন তাদের সবাইকে একত্রিত করে একটা রাষ্ট্র দিবে ইসরায়েলের ভূখণ্ডে, ফিলিস্তিন ভূখণ্ডে, তৎকালীন ফিলিস্তিন ভূখণ্ডে। তখন তারা করলো কি, প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে 1947 সাল পর্যন্ত, আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত এই সময়টাতে পুরো সময়ে সারা পৃথিবীর যে ইহুদিরা আছে তাদেরকে এনে এনে সব তৎকালীন ফিলিস্তিনে জড়ো করা শুরু করলো। জড়ো করা বলবো না, তাদেরকে এনে ওখানে বসতি স্থাপন করা শুরু করলো। এখন বসতি স্থাপনের কারণ হলো যদি 6% জনগণ নিয়ে তো একটা রাষ্ট্র করা যায়, সকল ইহুদিদেরকে এনে ওখানে আস্তে আস্তে মানে তাদেরকে অনুমোদন করলো, যে অনুমতি দিল ওখানে বসতি স্থাপন করার জন্য। এইভাবে করতে করতে একটা সময় 1947-এর দিকে যদি যাই আমরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তখন দেখা গেল ইহুদি জনগণ ওই অঞ্চলে ইহুদির সংখ্যা কিন্তু অনেক হয়ে গেছে। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেন স্বাধীনতা দিয়ে দিল। দেখো ব্রিটেনের অধীনে কিন্তু জর্ডানও ছিল, ইরাকও ছিল। জর্ডানকে তারা আলাদা স্বাধীনতা দিল, ইরাককে আলাদা স্বাধীনতা দিল, কিন্তু ফিলিস্তিনকে, ওই সময়ের ফিলিস্তিনকে তারা দুটো ভাগে ভাগ করে দিল। দুটো ভাগ কি? এক ভাগ করে দিল ইসরায়েলকে, আরেক ভাগ করে দিল ফিলিস্তিনকে। এখন কথা হলো, আমার বাড়ি দুজনকে ভাগ করে দিচ্ছে, স্বভাবতই ফিলিস্তিন এটা মানবে না। আরো সমস্যা হলো, ফিলিস্তিনের জনগণকে ভাগ করে দিল 45%, ইহুদিদেরকে দিল 55% ভূখণ্ড। এখন ফিলিস্তিনের জনগণ, আরো তো এটা কোনোভাবে মানার বিষয় না, আমার বাড়ি সেখানে আরেকজনকে থাকতে দিচ্ছি আমি, সেই থাকতে দেয়া, তাদেরকে আবার ভূখণ্ড করে দিচ্ছি 55%, আমাকে দেওয়া হচ্ছে মাত্র 45%। ফিলিস্তিনি জনগণ মানছে না, ফিলিস্তিনের তখন নিয়ন্ত্রণ করার কোনো অথরিটি নেই এই সময়। তখন আরবের অন্যান্য যে দেশগুলো আছে তারা ফিলিস্তিনকে সহযোগিতা করা শুরু করলো। শুরু হলো 1948 সালে আরব ইসরায়েল যুদ্ধ, প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। ওই যুদ্ধে আরবদের পরাজয় হয় বলা যায়, ইসরায়েল জয়লাভ করে। ইসরায়েল জয়লাভ করার পর এই যে 55% আর 45% ছিল, ইসরায়েল করলো কি, বললো যে না, দখল করে এটাকে এখন 68% নিয়ে গেল। ইসরায়েলের হলো 68% আর ওদের হলো 32% ফিলিস্তিনের জন্য। এই 32% জায়গার মধ্যে দুইটা ভূখণ্ড আছে, কিন্তু এখানে একটা বিষয় বোঝা দরকার, এই ফিলিস্তিনটা পুরোটাই কিন্তু ইসরায়েলের পেটের ভিতর। এক পাশে হলো গাজা, আরেক পাশে হলো পশ্চিম তীর, আর কিছু অংশ আছে ওয়েস্ট জেরুজালেম, যেখানে বাইতুল মুকাদ্দাস মানে কনফ্লিক্টের কেন্দ্র যেটা, ওই জায়গায়। এই তিনটা ভূখণ্ড মিলে করে দিল ফিলিস্তিন রাষ্ট্র, আর বাকি পুরোটাই হলো ইসরায়েলের রাষ্ট্র। তাদের কন্ট্রোলে এখন প্রায় 68%। এখন এই শুরু হলো 1948 থেকে, একেবারে যদি তুমি বলো 1967 সাল পর্যন্ত ফিলিস্তিনিদের একটা সংগ্রামের একটা ইতিহাস, একটা যুগ চলছে। এই যুগটা কেমন, 1948 সালে গিয়ে তোমার এখানে কিছু অ্যাড করবে কিনা, জাকির কিছু অ্যাড করবে কিনা এই ইতিহাসের মধ্যে, যদি তুমি অ্যাড করতে চাও?
এর মানে আমি 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 জাকিরের কাছে, জি জি হ্যাঁ হ্যাঁ জি না ভাই, হ্যাঁ জি, আমি জাকিরের কাছে আসবো ভাই। আপনার কাছে যখন আমি আবার ফিরবো, তখন আমি ইসরায়েল এবং ফিলিস্তিন দ্বন্দ্বের মূল বিষয়গুলো, যে কোন ইস্যুগুলো নিয়ে আসলে তাদের মধ্যে দ্বন্দ্ব, বা এই দ্বন্দ্বটার জন্য আমরা যদি ইসরায়েল ফিলিস্তিনের পক্ষ থেকে কোন পদক্ষেপ নিয়ে দ্বন্দ্ব থাকবে না, সেই বিষয়টা নিয়ে আসবো। তো জাকিরের কাছে আমি চলে যাব। জাকির, আপনি শুনছেন আমাকে? জি জাকির, জি। তো আমাদের অতিথি শেখ ফরিদ ভাই অত্যন্ত চমৎকার ভাবে বিশ্লেষণ করেছেন ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের সেই ইতিহাসটা। তো আপনার কাছ থেকেও আমি একটু জেনে নিব এই বিষয়টা, যে আপনার আমি মূল্যায়নটা কি ইসরায়েল নাই ফিলিস্তিন দ্বন্দ্বের। জি জি, আপনার কাছে জাকারিয়া, আসবো ভাই। হ্যাঁ জি হ্যাঁ মানে যদি ও এর মাঝে কোনো অ্যাড করে, যেহেতু আমরা একটা ঐতিহাসিক একটা টাইমলাইনের মধ্যে যাচ্ছি, তো ও যদি এর জি মধ্যে জি, কোনো কিছু অ্যাড করতে চায় তাহলে আচ্ছা এভাবে আমরা করতে পারি। আচ্ছা। হুম। আচ্ছা, আমি কি শুরু করব? ধন্যবাদ। হ্যাঁ, আমি ধন্যবাদ আমি জাকারিয়া। বলছি যে এই সময় শেখ হ্যাঁ, ফরিদ ভাইয়ের আলোচনার সাথে আপনি কিছু যোগ করবেন কিনা, আপনার কাছে আমি আসবো। আমি জি, আপনার জি, কাছে এই বিষয়ে আসবো, হ্যাঁ, কিন্তু ভাইয়ের আলোচনার সাথে কোনো কিছু যোগ করতে চান কিনা? আমি আমি একটু সময় নিব জাকারিয়া, আমি একটু সময় নিব। আমি প্যালেস্তাইন এবং ইসরায়েলের যে সংকট, এই সংকটের একটু আদি থেকে অন্ত পর্যন্ত একটু কথা বলতে চাই। হ্যাঁ, কারণ আসলে আমরা যদি বিংশ শতাব্দীর শুরু থেকে যদি এই সংকটটাকে আলোচনা করি, তাহলে আমি মনে করি এই সংকটের মানে গূঢ়ার্থ যেটা, হ্যাঁ, সেটা হয়তো বুঝতে আমাদের একটু অথবা একটু ব্যাক পেতে হবে। এই জন্য আমরা একটু পিছনে চলে যাব, কেমন? অর্থাৎ এই সংকটের একেবারে শুরুর যে পয়েন্টটা, সেখান থেকে আমরা আলোচনা করতে চাই। বিশেষ করে আমি শুরু করছি, আমাকে একটু সময় দিতে হবে কিন্তু জাকারিয়া, একটু সময় দিবা আমাকে, আচ্ছা, কেমন? আমি অত তাহলে বেশি আমার মনে হয় সময় নিব আমি না। আমারটা শেষ করি, হ্যাঁ। চেষ্টা। জি জি হ্যাঁ, জি, জাকির হুম, ভাই শেষ করুক, তারপরে আপনার কাছে আমি আসছি। জি ফরিদ ভাই। হ্যাঁ আচ্ছা, আমার হুম, এখানে আমি বলেছিলাম যে 1948 সালের যে পয়েন্ট আসছিল, যে 47 সালে প্রথম জাতিসংঘ ভাগ করে দিয়েছিল যে 55% হলো ফিলিস্তিনের ইসরায়েলের জনগণের ভূখণ্ড, আর 45% হলো ফিলিস্তিনের। কিন্তু ফিলিস্তিনি জনগণ কোনোভাবে এটা মানছিল না। পরে আরব ইসরায়েল যুদ্ধ হলো। ওই যুদ্ধের পর তারা দখল করে একদম বিশাল অংশ দখল করে নিল। দখল করার পর প্রায় 78%, আমি 68 বলছি, সম্ভবত 78% দখল করে নিল। দখল করার পর তারপর 1948 সালে একটা গ্রিন লাইন হলো জাতিসংঘের মধ্যস্থতায়, যে ঠিক আছে এই এতটুকু তোমার আহ, ইসরায়েলের আর এতটুকু হলো ফিলিস্তিনের। তো মোটামুটি একটা লাইন আঁকা হলো, আন্তর্জাতিক সম্প্রদায় একমত হয়েছে। কিন্তু যেটা হলো 1967 সালের যুদ্ধে আবার আরব বিশ্বের সাথে আহ, যুদ্ধ শুরু হলো ইসরায়েলের। ওই যুদ্ধে বলা যায় যে আরবরা পরাজিত হলো, ইসরায়েল আরো অধিক সংখ্যক জায়গা দখল করে নিল। তো এক্ষেত্রে যে যে পশ্চিম তীর এবং গাজা আবার পূর্ব জেরুজালেমের তিনটা জায়গা এতদিন যে ফিলিস্তিনের অধীনে ছিল 1947 সালের পর, সেটাও তারা দখল করে নিল। তার মানে হচ্ছে আসলে ফিলিস্তিন রাষ্ট্র বলতে কোনো কিছু কিন্তু আর থাকলো না, এটা ইসরায়েলের অধীনে চলে গেল, তারা দখল করে নিল। এই দখলদারিত্ব, এরপরে যে সমস্যাটা হলো, একটা গ্রিন লাইন করা হলো, ঠিক আছে ইসরায়েলের জন্য এতটুকু এতটুকু জায়গা, ফিলিস্তিনের জন্য এটা এটা এটা। কিন্তু এরা যেটা করলো, মানে কেবল ধীরে 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 পূর্ব জেরুজালেমের যত জায়গা আছে এবং ওয়েস্ট ব্যাংক যত, মানে ফিলিস্তিনের যে ভূখণ্ড আছে, সেটার মধ্যে ইসরায়েলিরা তারা সেটেলমেন্ট স্থাপন, অবৈধ স্থাপনা শুরু করলো। এবং তারা করলো কি, সারা পৃথিবী থেকে এবং আরব থেকে যত ইহুদি আছে সবাইকে ডেকে ডেকে এই যে আহ, ইসরায়েলে বসতি স্থাপন, অবৈধ বসতি স্থাপন শুরু করলো। তো এতে করে ইভেন ভারতের যে মিজোরাম, এখানেও কিছু ইহুদি ছিল, তাদেরকেও ডেকে নেওয়া হয়েছে, যত সুযোগ সুবিধা আছে সবকিছু দিচ্ছে একটা ইহুদি রাষ্ট্র গঠনের জন্য। এতে করে এখন একটা বড় ধরনের কনফ্লিক্ট তৈরি হয়ে গেল, যে একদিকে ফিলিস্তিনের কোনো আসলে আন্তর্জাতিক স্বীকৃতি থাকলেও ওরকম তো কোনো রাষ্ট্র নেই, তারা আছে ইসরায়েলের ভূখণ্ডের ভিতরে। আবার নিজেদের ভিতরে যে ভূখণ্ডটা আছে সেটার ভিতরেও ইসরায়েল এসে অবৈধ স্থাপনা করছে। এটা এরপরে তাদের এর মাঝে কিছু বিষয় আমি বাদ পড়েছে, সেটা হলো এই যে যুদ্ধগুলো হলো, এই যুদ্ধে 55 লাখ ফিলিস্তিনি উদ্বাস্ত হয়েছে। তারা এখন বর্তমানে বিভিন্ন আরব দেশে এবং গাজায় আছে। এই উদ্বাস্ত শিবিরগুলো এখন পৃথিবীর সবচেয়ে বড় উদ্বাস্ত হলো ফিলিস্তিনিরা, রিফিউজি ক্যাম্প যদি আমরা বলি ফিলিস্তিনিরা। এই যে রিফিউজি ক্যাম্পে মানবতার জীবন যাপন করছে, তারা আবার ফেরত আসতে চাচ্ছে, তাদেরকেও ফেরত পুরোভাবে ফেরত, মানে
তাদের ভূখণ্ডে আসতে দিচ্ছে না। এরপরে যেটা হলো 1993 এবং 1995-এ অসলো অ্যাকর্ড, যেটাকে আমরা এর মাধ্যমে একটা শান্তি চুক্তি হলো, ঠিক আছে, যে ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংক যে ভূখণ্ডটা আছে এবং গাজা পশ্চিম তীর এই সবগুলাকে নিয়ন্ত্রণ করবে প্যালেস্টাইন অথরিটি, যে যেটাকে আমরা বলি মাহমুদ আব্বাস ইয়াসির আরাফাতের নেতৃত্বে তখন এই হয়েছিল। তখন মোটামুটি সেই অথরিটির কাছে অথরিটি দেওয়া হয়েছিল। এর মানে এই না যে স্বাধীনতা, প্রশাসনিক, সিকিউরিটি, ইন্টারনাল সিকিউরিটি, এই বিষয়গুলো প্যালেস্টাইন অথরিটি দেখবে। আলটিমেটলি সভরেনিটি বলতে তাদের কিন্তু কিছু নেই, সার্বভৌমত্ব নেই। এই সার্বভৌমত্বটা হলো পুরোই ইসরায়েলের কাছে। এই জন্যই কিন্তু তারা তাদের ঘরে গিয়ে, তাদের বাড়িতে গিয়ে যে কোনো সময় চেক করতে পারে, যেই কাউকে জেলে নিয়ে যেতে পারে যখন ইচ্ছা, রাতের 12টা 1টা, মানে তাদের নিজস্ব কিন্তু সভরেনিটিটা নেই। তো এরপরে 1993-95 চুক্তি হলো। সারা পৃথিবীতে শুধু শান্তি আলোচনা চলছে চলছে চলছে, এটার কোনো সমাধান নেই। ইসরায়েল তাদের দখলদারিত্ব চালাচ্ছে চালাচ্ছে। মাঝে মাঝে তারা করে কি, ফিলিস্তিনিদেরকে দমানোর জন্য হঠাৎ করে যুদ্ধ শুরু করে। সম্ভবত 2008 সালে, 12 সালে আবার শুরু করছিল, কয়েকশো মানুষ মেরে ফেলে। কাজই হলো এটা, মানে এদেরকে দমিয়ে রাখা যে কোনো ভাবে। আর এরপরে ট্রাম্পের অ্যানেক্সেশন আসলো। এটা মূলত ট্রাম্পের নাম। এখন যদি প্রকৃতপক্ষে বলে থাকি যে অ্যানেক্সেশন বা ইসরায়েলের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, এটা অলরেডি তাদের নিয়ন্ত্রণে আছে। ডিল অফ দ্য সেঞ্চুরি। আমি আমি আমার একটা কোশ্চেন আছে যে আসলে অ্যানেক্স করার দরকারই বা কি, যেহেতু অলরেডি তো তাদের একটা এখানে দখলদারিত্বের আছে, কিন্তু হয়তো এটাকে কাগজ কলমে স্বীকৃতি দেওয়া। আচ্ছা দেখো, প্রয়োজনটা কি, এই যে আমি বললাম যে তাদের যে গ্রিন লাইনের ভিতর তাদের যে জায়গাটা ছিল ওয়েস্ট ব্যাংকে এবং জর্ডান ভ্যালির কথা তুমি বললাম, এই জায়গার ভিতর এতদিন থেকে যে স্থাপনাগুলো, অবৈধ স্থাপনাগুলো ইসরায়েল করছিল, এটাকে কিন্তু আন্তর্জাতিক মহল কখনো স্বীকৃতি দেয়নি। এটাকে বলা হয় পুরো দখলদারিত্ব। এখন এসে ট্রাম্প যে সিদ্ধান্ত নিচ্ছে, বা ডিল অফ দ্য সেঞ্চুরি বলছে এটাকে, এই যে দখলদার করা বা যে জোরপূর্বক যে স্থাপনাগুলো নির্মাণ করা, সেগুলাকে, ওই অঞ্চলগুলোকে ইসরায়েলের নিয়ন্ত্রণে নিয়ে আসা, সরাসরি এক ধরনের স্বীকৃতি দেয়া। তো এটা করলে যেটা হবে, প্রথমত ফিলিস্তিনিদের যে স্বপ্নটা আছে আসলে, যে একটা তাদের আলাদা একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্রটা হলো পূর্ব জেরুজালেম, ওয়েস্ট ব্যাংক এবং গাজাকে নিয়ে তাদের একটা স্বাধীন রাষ্ট্র আছে। এই রাষ্ট্রটা আসলে ওইভাবে পসিবল হবে না, কারণ তাদের ভিতরে যদি ইসরায়েলের রাষ্ট্র থাকে, ইসরায়েলের বসতি থাকে, তাদের একটা রাষ্ট্র স্বপ্ন দেখা খুব কঠিন হয়ে যাচ্ছে। এবং কিন্তু এই ডিল অফ দ্য সেঞ্চুরিতে ফিলিস্তিনিদেরকে আলাদা রাষ্ট্র দেওয়া হবে সেটাও বলে নাই, বলছে একটা আলোচনা হবে। এরপরে আরো সমস্যা আছে, জর্ডান ভ্যালি যদি এটাকে অ্যানেক্স করা হয়, যদিও এটা এখন তাদের কন্ট্রোলে, কিন্তু যদি লিগালি যদি এটাকে নিয়ে নেওয়া হয়, আন্তর্জাতিকভাবে তারা স্বীকৃতি পায়, তাহলে যেটা হবে, ফিলিস্তিনির তাদের কিন্তু কোনো দেশের সাথে কোনো সীমা নেই, মানে বাউন্ডারি নেই। শুধুমাত্র বাউন্ডারি আছে তাদের জর্ডানের সাথে, জর্ডান ভ্যালির মাধ্যমে একটা বাউন্ডারি আছে। তো এটা যদি এখন অ্যানেক্স করা হয়, তাহলে তারা মূলত কার্যত পুরা ইসরায়েলের পেটের ভিতর একটা দেশ হয়ে যাচ্ছে আর কি, তাদের আর কোনো বাউন্ডারি থাকছে না। তো এটা কখনোই তারা ফিলিস্তিনি জনগণ মেনে নিবেও না, বা আগে যেমন প্রতিবাদ করছে প্রতিবাদী হবে, আর এভাবে যদি ইভেন যুক্ত করেও ফেলে, ওই যেভাবে এতদিন চলছে সেভাবেই চলবে। এটা আসলে খুব একটা বেশি প্রভাব পড়বে বলে আমার মনে হয়। ধন্যবাদ শেখ ফরিদ ভাই, আপনাকে অসম্ভব সুন্দর আলোচনা করেছেন। জনাব জাকির হোসেন, আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে আসলে আপনি কি অ্যাড করবেন, বা আপনি কি, আপনার মূল্যায়নটা কি ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের শুরুটা? যদিও আমরা খুব বেশি লং টাইম এই একটা কোশ্চেন নিয়ে যদি আলোচনা করি, আমার আরো কিছু বিষয় জানার আছে আপনাদের কাছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো সমসাময়িক বিষয়টার উপরে আমরা আসলে একটু বেশি জোর দিতে চাই, কারণ সমসাময়িক প্রেক্ষাপটটা নিয়ে আসলে আলোচনার মূল বিষয়বস্তু। তারপরও আপনি আপনার মতো করে, জি বলুন। ধন্যবাদ জাকারিয়া। আসলে সমসাময়িক যে সংকটটা এখন বিশ্ব মিডিয়াতে আলোচিত হচ্ছে, ইসরায়েল এবং ফিলিস্তিনকে কেন্দ্র করে, এই সংকটটা বুঝতে হলে আমাদেরকে এটার ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে। আমি যদি ব্যাকগ্রাউন্ডটা যদি ক্লিয়ার না করি, তাহলে আমি সমসাময়িক আলোচনাগুলো যতই করব, ততই দর্শক বিন্দুর মধ্যে কিন্তু প্রশ্ন জাগবে। তো ওই প্রশ্নগুলো যাতে না জাগে, আমি শুরুতে ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করে দিচ্ছি আমার মতো করে। ভাই তো বললেন, ভাইয়ের মতো করে খুবই সুন্দর আলোচনা করলেন, আমিও একটা আমার মতো করে অ্যাড করি।
তো আশা করি সেক্ষেত্রে আমাদের আলোচনাটা অনেক ফলপ্রসূ হবে, আমি এটা আমার বিশ্বাস আর কি। ওকে, তো আসলে এই সংকটের একেবারে শুরুর দিকে যদি আমি চলে যাই, আমাকে প্রথমে বলে নিতে হবে এটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী সংকট, রাজনৈতিক সংকট। যে সংকটের মানে আহ, দীর্ঘ অর্থাৎ আয়ু হচ্ছে প্রায় ৩,৫০০ বছর। এই সংকটের শুরু আজ থেকে প্রায় ৩,৫০০ বছর আগে, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে। আমি সেখান থেকে আসবো, কিন্তু আমি বেশি সময় নিব না অবশ্যই। তো হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন পুত্র ছিলেন, একজন ছিলেন হজরত ইসমাইল আর একজন ছিলেন হজরত ইসহাক। হ্যাঁ, তো হজরত ইসহাকের আবার একজন সন্তান ছিলেন, তার নাম ছিল হচ্ছে ইয়াকুব। ইয়াকুব যাকে বাইবেলে বলা হয় জ্যাকব। আর ইয়াকুবের ছিল মোট 12 জন সন্তান, তার মধ্যে একজন ছিলেন হজরত ইউসুফ আলাইহিস সালাম। ঠিক আছে, তো ইউসুফ আলাইহিস সালামের পরবর্তী ওনার যে ভাইরা ছিল, এরা সবাই একটা সময় গিয়ে হয়তোবা ভাগ্যের কোনো এক কারণে তারা কেনান থেকে, অর্থাৎ বর্তমান যে ফিলিস্তিন, এখান থেকে তারা দাস হয়ে তারা মিশরে চলে যায়। সেখানে তারা অনেক বছর মিশরীয় ফেরাউনদের অধীনে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বসবাস করে। পরবর্তীতে তাদেরকে তাদের তাদের সেই দাসত্ব থেকে মুক্ত করার জন্য আহ আল্লাহর পক্ষ থেকে হজরত মুসা আলাহিসাল্লামের আগমন ঘটে মিশরের মধ্যে। সেই মিশর থেকে হজরত মুসা আলাহিসাল্লামের অনুসারীরা, ইহুদিরা, পরবর্তীতে আবার ফিলিস্তিনের, বর্তমান যে ফিলিস্তিন ভূখণ্ড যেটা ইসরায়েল দাবি করছে, সেখানে তারা ফিরে আসে। এটা অনেক আগের কথা, প্রায় খ্রিস্টপূর্ব 1400 খ্রিস্টপূর্বাব্দের আগের কথা। কেমন? তো সেখানে যখন হজরত মুসা আলী আলাহিসাল্লামের অনুসারীরা যখন ইসরায়েলে আসে, অর্থাৎ বর্তমান ফিলিস্তিনে আসে, আসার পরে সেখানে তৌরাতের মধ্যে একটা উক্তি রয়েছে যে দিস ইজ দ্য প্রমিস ল্যান্ড ফর ইউ। বাইবেলে কিন্তু এভাবে লেখা আছে যে ইসরায়েল হচ্ছে, বর্তমান ফিলিস্তিন ভূখণ্ড হচ্ছে ইসরায়েলিদের জন্য একটা পবিত্র ভূমি এবং প্রতিশ্রুত ভূমি। ঠিক আছে, তো এই প্রতিশ্রুত ভূমির দোহাই দিয়ে প্রতিশ্রুতি ভূমির দোহাই দিয়ে মূলত ইসরায়েলিরা সেখানে রাষ্ট্র প্রতিষ্ঠার যে লাইসেন্স, সেটা আদায় করে নেওয়ার চেষ্টা করতেছে। কেমন? তো ওনার যখন বিদায় হয়, অর্থাৎ হজরত মুসা আলাহিসাল্লামের ইসলামের বিদায়ের পরে, ওনার অর্থাৎ মৃত্যুর পরে, সেখানে তারা খুব শান্তিতে বসবাস করতে লাগলো প্রায় 1000 বছর ধরে। কিন্তু তাদের ভাগ্যের আকাশে যে দুর্যোগটা ঘটে, সেটা হচ্ছে সর্বপ্রথম ঘটে রোমান সাম্রাজ্যের সময়, 70 খ্রিস্টাব্দের দিকে। তো এখন এখানে একটা প্রশ্ন, যে ইহুদিদের জন্ম হচ্ছে ফিলিস্তিনের ভূখণ্ড, কিন্তু তারা কিভাবে ইউরোপের মাটিতে তারা কিভাবে গিয়ে পৌঁছলো? এই একটা বিশাল প্রশ্ন। কিন্তু এই প্রশ্নের উত্তর হচ্ছে 70 খ্রিস্টাব্দে যখন রোমানদের হাতে নিষ্পেষিত হয়ে এবং নির্যাতিত হয়ে যখন রোমানরা কি করলো, অর্থাৎ রোমানরা কি করলো, ইহুদিদেরকে জেরুজালেম থেকে বিচ্যুত করে, বিতাড়ন করে তারা ইউরোপের মধ্যে তাদেরকে দাস হিসেবে নিয়ে গেল। অর্থাৎ রোমানদের কারণেই মূলত জেরুজালেম থেকে প্রথম ইহুদিরা কি হয়, নির্বাসিত হয় ইউরোপের মাটিতে। তো সেখানেই সেই 70 খ্রিস্টাব্দ পর থেকেই মূলত তারা কি ইউরোপের মধ্যে তারা বসবাস করতে লাগলো। তো ইউরোপের মধ্যে কিন্তু তারা কখনোই প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা পায়নি, সবসময় সেখানে তারা সেকেন্ড ক্লাস, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মর্যাদা পেয়ে সেখানে তারা বসবাস করে। এবং একটা সময় গিয়ে দেখা যায় রোমান সাম্রাজ্য, রোমানরা কিন্তু প্রথমে ছিল প্যাগান, অর্থাৎ পৌত্তলিক। তো সেই দৃষ্টিকোণ থেকে পৌত্তলিকদের সাথে ইহুদিদের একটা সংঘর্ষ ছিল, যেহেতু তারা ছিল একেশ্বর ধর্মের অনুসারী। কিন্তু ইহুদিদের উপরে রোমানদের নির্যাতন, স্ট্রিম রুলারের তীব্রতা সবচেয়ে কঠিন হয় যখন রোমানরা খ্রিস্টান ধর্ম অবলম্বন করে 395 খ্রিস্টাব্দের দিকে। অর্থাৎ রোমানরা খ্রিস্টান ধর্ম অ্যাডাপ্ট করার পরে খ্রিস্টানদের সাথে ইহুদিদের একটা ধর্মীয় একটা যে মানে দ্বন্দ্ব, সেটা শুরু হয়। এটা শুরু হওয়ার অন্যতম কারণ হচ্ছে খ্রিস্টানদের বিশ্বাস যে হজরত জেসাস, অর্থাৎ জেসাস মানে আমরা যাকে হজরত ঈসা আলাইহিস সালাম বলি, তাকে তারা হত্যা করেছিল, ইহুদিরাই মূলত তাকে হত্যা করেছিল। এই বিশ্বাস থেকে মূলত তাদের মধ্যে একটা ধর্মীয় বিরোধ চলে আসতেছিল সেই 1000 বছর ধরে ইউরোপের মধ্যে। তো ইউরোপের মধ্যে ইহুদিরা কিন্তু সেকেন্ড ক্লাস নাগরিক হিসেবে প্রায় 1500 বছর বসবাস করে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে মুসলমানদের সাথে কিন্তু ইহুদিদের ধর্মীয় কোনো কি থাকে না, কনফ্লিক্ট ছিল না কখনো। মুসলমানদের সাথে ইহুদিদের কনফ্লিক্টটা শুরু হচ্ছে 100 বছর আগ থেকে। সেটা হচ্ছে ভাই যেটা বললেন, ভাই তো বিংশ শতাব্দী থেকে আলোচনা করলেন, সেই থেকে কিন্তু মুসলমানদের সাথে তাদের যে কনফ্লিক্টের শুরু, সেটা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক কারণে, সেটার কোনো ধর্মীয় কোনো কারণ নয়, যেটা আমরা অনেক সময় বুঝতে ভুল করি। আমরা কিন্তু মনে করি ইহুদি এবং মুসলমান দুইটা ধর্মকে আসলে ধর্মের ভিত্তিতে আমরা আলাদা করে ফেলি, ব্যাপারটা মোটেই তা না এখানে। তো এখানে যেটা, আচ্ছা, সেটা হচ্ছে তুমি সম্পূর্ণ তোমার রাজনৈতিক কারণ। পয়েন্ট থেকে হুম, সরো না, একটু বিষয় অ্যাড করি আর কি। আসলে হ্যাঁ হ্যাঁ, ইহুদিরা অবশ্যই কখনোই অবশ্যই। কিন্তু মুসলমানদের দ্বারা সেভাবে কোনো না 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 নির্যাতন না 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 অথবা না না না, গণহত্যার শিকার নির্যাতনের কখনোই শিকার হয়। কখনোই হয়নি। এবং আমি আমি এখানে একটা তাদেরকে কথা যে বলে রাখি। লজিকটা দেয়া হয়, যে লজিকটা হ্যাঁ দেয়া হ্যাঁ হয় যে হ্যাঁ, তারা নির্যাতিত, সেটা কিন্তু পুরোটাই হলো নির্যাতিত, খ্রিস্টানদের হ্যাঁ, দ্বারা, পশ্চিমাদের খ্রিস্টানদের দ্বারা, হাতে। এবং ইউরোপীয়। এখানে এখানে হ্যাঁ ফরিদ ভাই, এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে তারা যে যে খ্রিস্টানদের হাতে নির্যাতিত হয়েছে প্রায় 2000 বছর ধরে ইউরোপের মাটিতে, তারা হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান। এটা একটু আমাদের ক্লিয়ার করতে হবে। খ্রিস্টানদের মধ্যে কিন্তু দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান আর একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান।
বুঝতে পারছেন? তো ক্যাথলিক খ্রিস্টানরাই মূলত ওরা একটু ধর্মীয় ভাবে একটু গোড়া, যার কারণে ইহুদিদের সাথে ওদের একটা ধর্মীয় একটা বিরোধ সে শুরু থেকেই ছিল, রোমানদের আমল থেকেই ছিল। তো সেই সূত্র ধরেই মূলত ইউরোপের মধ্যে এরকম অসংখ্য নজির রয়েছে যেখানে ক্যাথলিক খ্রিস্টানরা ইহুদিদের উপরে গণহত্যা চালিয়েছে, এরকম অসংখ্য নজির রয়েছে। ঠিক একই গণহত্যা যেটা এখন মুসলমানদের উপরে বিভিন্ন দেশে পরিচালিত হচ্ছে, এই ধরনের বর্বরতাগুলো কিন্তু ইহুদিদের বিরুদ্ধে হতো ইউরোপের মাটিতে। কারণ কারণ ইহুদিদেরকে সমস্ত ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী হিসেবে কিন্তু খ্রিস্টানরা সবসময় কি করতো, উপস্থাপন করতো। আপনারা সবাই জানেন যে 1345 খ্রিস্টাব্দের দিকে আপনার ইউরোপের অথচ সেই হুম খ্রিস্টানরাই কিন্তু ইহুদিদের সবচেয়ে বড় মিত্র, তারা কি হ্যাঁ তাদের ঋণ শোধ করছে? হ্যাঁ সেটা এতদিনের হ্যাঁ সেই সেটা নির্যাতনের ঋণ কি হ্যাঁ তারা হ্যাঁ শোধ করছে? আমি আমি আসছি জাকারিয়া, আমি আসছি সেই পয়েন্টে। আমি আমি একসাথে বললে ইনশাল্লাহ সবগুলো প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। সেটা হচ্ছে, এখন আমি এখানে খ্রিস্টানদের মধ্যে কিন্তু দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান আর একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান, কেমন? তো ক্যাথলিক খ্রিস্টানদের সাথে মূলত ইহুদিদের একটা ধর্মীয় কি ছিল, কনফ্লিক্ট ছিল। সেই কারণে ইউরোপের মধ্যে কোনো ধরনের অনাচার, কোনো ধরনের দুর্যোগ যখন আসতো, তখন ক্যাথলিক খ্রিস্টানরাই কি করতো, মানে সেটার সেটার দায়িত্বটা, সেটার দায়টা ইহুদিদের উপরে চাপিয়ে দিয়ে তাদেরকে নির্যাতন করতো। এটার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে 1350-এর দশকে ইউরোপের মধ্যে একটা মহামারী হয়েছিল, তার নাম হচ্ছে ব্ল্যাক ডেথ। ব্ল্যাক ডেথ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মানবিক সবচেয়ে বড় মানে প্লেগ বলা হয় যেটাকে, সেই প্লেগের মধ্যে ইউরোপের প্রায় 1/3 মানুষের মৃত্যু হয়েছিল। তো সেই ব্ল্যাক ডেথের কারণ অনুসন্ধান করতে গিয়ে গোড়া ধর্মীয় ক্যাথলিকরা বিশ্বাস করলো যে এই ব্ল্যাক ডেথের পিছনে কিন্তু ইহুদিদের কি আছে, ষড়যন্ত্র আছে। ইহুদিদের ষড়যন্ত্র আছে। এই ইহুদি ষড়যন্ত্র যে তথ্যটা আমরা এখন মুসলমানদের মুখে শুনি, এটা কিন্তু মূলত ক্যাথলিক খ্রিস্টানদের সৃষ্টি করা একটা শব্দ আর কি। তো এই কারণে মূলত তারা তাদের উপরে নির্যাতনের স্টিমুলা চালিয়ে দেয়। তো এভাবেই কিন্তু চলতেছিল, শতকের পর শতক ধরে তারা নির্যাতিত হচ্ছিল। এখানে আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে 1492 সালে আমরা সবাই জানি স্পেনের মাটি থেকে রানী ইসাবেলা এবং রাজা ফার্দিনান্দ কর্তৃক মুসলমানদেরকে বিতাড়িত করা হয়েছিল। এটা কিন্তু আমরা সবাই জানি, স্পেনের মাটি থেকে। তো এটা কিন্তু আমরা অনেকেই জানি না যে ওই মুসলমানদেরকে যখন বিতাড়িত করা হয়েছিল, একই সময়ে কিন্তু ইহুদিদেরকেও বিতাড়িত করা হয়েছিল। তার মানে হচ্ছে খ্রিস্টানদের হাতে শুধুমাত্র মুসলমানরা নির্যাতিত হয়নি, ইহুদিরাও কিন্তু সমানভাবে নির্যাতিত হয়েছিল, বরঞ্চ বেশি হয়েছিল নির্যাতিত। যখন এখন আমরা যেমন দেখতে পাচ্ছি আপনার রোহিঙ্গারা এখানে নির্যাতিত হচ্ছে, কাশ্মীরের নির্যাতিত হচ্ছে, তারপরে হচ্ছে উইগুররা নির্যাতিত হচ্ছে, ঠিক একই কাজগুলো কিন্তু ইহুদিদের উপরে পরিচালিত হয়ে আসছে প্রায় 2000 বছর ধরে। 1 বছর 2 বছর বা 1 শতক 2 শতক না, 2000 বছর। তো ইহুদিদের ইতিহাস কিন্তু খুবই কষ্টের ইতিহাস, খুবই বঞ্চনার ইতিহাস। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই নির্যাতিত গোষ্ঠীটি কিভাবে পৃথিবীর ইতিহাসে বর্তমানে এতটা শক্তি এবং এতটা আন্তর্জাতিক কিভাবে তারা শক্তিশালী হয়ে পুরো বিশ্বকে মানে একেবারে বিশ্ব জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা কিভাবে এতটা দাপটের সাথে পৃথিবীতে টিকে আছে, এই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। সেটা হলো, ইউরোপের মধ্যে ইহুদিদের যে দুর্গতি, সেই দুর্গতির অবসান হয় 19 শতাব্দীর শুরুর দিকে। 19 শতাব্দীর শুরুর দিকে আমি কিন্তু প্রথমেই বলেছি, ইহুদিদের কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি ছিল না ইউরোপের মধ্যে, তারা ছিল সেকেন্ড ক্লাস নাগরিক। তো সেকেন্ড ক্লাস নাগরিকদের কখনো কিন্তু সরকারি কোনো পদে বা সরকারি কোনো চাকরিতে তাদের অংশগ্রহণ ছিল না। তাহলে ওদের জীবন জীবিকা ইয়েটা ছিল কি, মানে উৎসটা কি ছিল, সেটা একটা বিশাল প্রশ্ন। সেই উৎসটা ছিল, ইহুদিরা তখন যেহেতু সরকারের সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকতো, দ্যাটস ওয়াই তারা কি করলো, ব্যবসা বাণিজ্য মনোযোগ দেওয়া স্টার্ট করলো। আর ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ওরা এতটা সম্পদশালী হয়ে গেল, একটা সময় গিয়ে দেখা গেল পশ্চিম ইউরোপের অধিকাংশ রাষ্ট্রে ইহুদিরা এত ধনী হয়ে গেল, তারা সরকারকে ঋণ দেওয়া স্টার্ট করলো, তারা বড় বড় সরকারের যে বিভিন্ন সেক্টর গুলো আছে সেখানে তারা প্রভাবশালী হয়ে উঠলো। এই যে তাদের প্রভাবশালী হয়ে ওঠার কারণে কিন্তু পশ্চিম ইউরোপের মধ্যে একটা এলিট শ্রেণীর ইহুদির জন্ম হয় পশ্চিম ইউরোপে। আর পুরো ইউরোপের মধ্যে ইহুদি ছিল, তার মধ্যে পশ্চিম ইউরোপের ইহুদিরা একটু ধনী হয়ে যায়, কিন্তু পূর্ব ইউরোপের যে সমস্ত ইহুদি, আর পূর্ব ইউরোপের অধিকাংশ ইহুদিরা কিন্তু বসবাস করতে আমি হচ্ছে একটু রোম সাম্রাজ্যে। ইন্টারাপ্ট করবো। হ্যাঁ জনাব জাকির হোসেন, আমরা যে এখন ফেসবুকে কথা বলছি, ফেসবুক লাইভ করতেছি, হুম তার যিনি প্রতিষ্ঠাতা মার্ক হুম জুকারবার্গ, তিনি যদি হ্যাঁ আমাদের শুনে হ্যাঁ আমি থাকেন, আসছি। তিনি কিন্তু হ্যাঁ জি জি এই শুধু বিষয়টা আমাদের হ্যাঁ সবার হ্যাঁ জানা দরকার। শুধু মার্ক জাকারবার্গ না, জাকারিয়া তুমি শুনলে অবাক হবা, বর্তমান বিশ্বের যতগুলো প্রযুক্তিবিদ আছেন, যারা জায়ান্টস, যারা প্রযুক্তি জায়ান্ট, তাদের 80% হচ্ছে ইহুদি। শুধু জাকারবার্গ কেন, গুগলের যে মালিক সের্গেই ব্রিন এবং লেরি পেজ, এরা দুজনেই কিন্তু ইহুদি। এবং ডেল কোম্পানির মালিক মাইকেল ডেল, সেও কিন্তু ইহুদি। এবং বিশ্বের সবচেয়ে বড় মিডিয়া মোগল রুপার্ট মার্ডক, সেও ইহুদি। আমি ইহুদিদের আসলে লিস্ট বললে শেষ করতে পারবো না, ঠিক আছে, সেটা পরে আসতেছে। হ্যাঁ আমি ট্রাম্পের জামাই ইহুদি। সেটা আসতেছে। তার আগে আমি একটু বলিনি, সেটা হচ্ছে, তাহলে ইহুদিদের ভাগ্যের চাকা ঘুরে গেল কখন, ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে। ঊনবিংশ শতাব্দীর
শুরুর দিকে ইহুদিদের ভাগ্যের পরিবর্তন ঘটতে লাগলো। তখন তারা ব্রিটেনে, ফ্রান্সে, জার্মানিতে কিছুটা রাজনৈতিক অধিকার পাওয়া স্টার্ট করলো, যেটা আগে কখনো পেত না তারা। তো এটা পাওয়ার অন্যতম কারণ হচ্ছে ওই সময়ে পশ্চিম ইউরোপের মধ্যে ক্ষমতাসীন ছিল হচ্ছে প্রোটেস্ট্যান্টরা, নট ক্যাথলিক্স। কারণ ক্যাথলিকরা ছিল ইহুদিদের চরম শত্রু। আর ক্যাথলিকরা কিন্তু ঊনবিংশ শতাব্দীর দিকে ইউরোপের মধ্যে তেমন একটা ক্ষমতাশালী ছিল না। তখন ইউরোপের ক্ষমতার প্রাণ কেন্দ্র ছিল মূলত প্রোটেস্ট্যান্ট কান্ট্রি গুলা। যেমন আমরা যেমন ব্রিটেনকে দেখি, আমরা জার্মানিকে দেখি, আমরা ফ্রান্সকে দেখি, এই রাষ্ট্রগুলো কিন্তু মোস্ট অফ দ্য পিপল হচ্ছে এখানে প্রোটেস্ট্যান্ট। যেমন আমেরিকা কিন্তু মেজরিটি পার্সেন্ট পিপল আর প্রোটেস্ট্যান্ট, ব্রিটেন মেজরিটি অফ দেম আর প্রোটেস্ট্যান্ট। তাহলে প্রোটেস্ট্যান্টরা কিন্তু একটু তারা উদার, তারা ক্যাথলিকদের থেকে অনেকটা উদার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি বলি। তো এই উদারতার কারণে তারা ইহুদিদেরকে কিছুটা কি করে নেয়, কাছে টেনে নেয়, যেটা ক্যাথলিকরা কখনো করেনি। তো সেই থেকে ইহুদিরা, পশ্চিম ইউরোপের ইহুদিরা যখন প্রভাবশালী হওয়া স্টার্ট করলো, তখন তারা ধীরে ধীরে পশ্চিম ইউরোপের রাজনীতি, পশ্চিম ইউরোপের অর্থনীতি, পশ্চিম ইউরোপের সংস্কৃতি এবং সব দিকে তারা কি করলো, ক্ষমতার একটা মানে চর্চা চর্চা করা আরম্ভ করলো, বা তারা প্রভাব বিস্তার করতে লাগলো আর কি। তো একই সাথে কিন্তু যেহেতু পশ্চিম ইউরোপের উপনিবেশ ছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেই ক্ষেত্রে তাদের কিছু কিছু ব্যবসায়ী আমেরিকা থেকেও কি করলো, সেটেল হলো। এখানেই হচ্ছে মূল টুইস্টটা, যে কিভাবে ইহুদিরা বিশ্বের মধ্যে বর্তমানে এতটা ক্ষমতার সাথে টিকে আছে। এই জিনিসটা বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে যে ইউরোপে ইহুদিদের ক্ষমতার উৎসটা কোথায়। যেহেতু পশ্চিম ইউরোপ এবং আমেরিকাতে ইহুদিরা সেটেল হলো, এবং এরা কোন ইহুদিরা যারা ওখানে সেটেল হলো, তারা হচ্ছে যারা শক্তিশালী, যারা অর্থবিত্তের মালিক, যে সমস্ত ইহুদিরা আছে, এলিট শ্রেণীর ইহুদি তারা। আর পূর্ব ইউরোপের মধ্যেও কিন্তু অনেক ইহুদি ছিল। পূর্ব ইউরোপ বলতে আমি বোঝাচ্ছি এখানে পোল্যান্ড, রাশিয়া, অর্থাৎ রুশ সাম্রাজ্য যেটাকে আমরা বলি, এখানেও কিন্তু অনেকগুলো ইহুদি ছিল। তো এখন পশ্চিম ইউরোপের যারা ইহুদি ছিল তাদের মধ্যে কিন্তু ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো সেন্টিমেন্ট তেমন একটা কাজ করেনি, যেটা করেছে পূর্ব ইউরোপের ইহুদিদের মধ্যে। কারণ পূর্ব ইউরোপের ইহুদিরা একটু নির্যাতিত ছিল, তারা রুশ সাম্রাজ্য এবং পূর্ব ইউরোপে তারা তেমন একটা রাজনৈতিক অধিকার ভোগ করতে পারতো না, কারণ তারা ছিল নিম্ন শ্রেণীর নাগরিক। রুশ সাম্রাজ্যে যে সমস্ত ইহুদি ছিল তারা একটু কি ছিল, নিম্ন শ্রেণীর নাগরিক ছিল। কিন্তু পশ্চিম ইউরোপের ইহুদিরা ছিল এলিট শ্রেণীর নাগরিক, যাদের সাথে সরকারের কি ছিল, একটা একেবারে প্রত্যক্ষ একটা সম্পৃক্ততা ছিল, এবং সরকারের বিভিন্ন সেক্টরে তারা কি করতো, প্রভাব বিস্তার করতে পারতো। তো এই দিক দিয়ে একটা ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে 1897 সালের দিকে একজন ইহুদি সাংবাদিক, তার নাম হচ্ছে থিওডোর হার্জল। উনি ছিলেন একজন হাঙ্গেরিয়ান সাংবাদিক, ইহুদি সাংবাদিক। উনি প্রথম জায়নিজম আন্দোলনের প্রবর্তন করলেন। উনি বললেন যে ইসরায়েলি ইহুদিদের জন্য বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা যে ইহুদিরা রয়েছে, তাদের জন্য একটা ফিলিস্তিনের বুকে, যেহেতু ফিলিস্তিন হচ্ছে বাইবেল অনুযায়ী তাদের জন্য প্রমিস ল্যান্ড, প্রতিশ্রুত ভূমি, সেই হিসেবে তাদের ধর্মীয় একটা সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে উনি একটা আন্দোলন করলেন, আন্দোলনের সৃষ্টি করলেন, যে আন্দোলনটার নাম দিলেন উনি জায়নিজম। আর জায়নিজম এর নামটার পিছনে রহস্য হচ্ছে, ফিলিস্তিনের একটা একটা পর্বত রয়েছে যেটা বর্তমানে ইসরায়েলের অধীনে, সেই পর্বতের নাম হচ্ছে জায়ন পর্বত। ওই জায়ন পর্বতের পাদদেশে ফিলিস্তিনদের জন্য একটা আবাস ভূমি করবে, এই যার কারণে এই আদর্শের নাম তারা দিল জায়নিজম, অর্থাৎ জায়নবাদ। কেমন? এটা কিন্তু কোনো ধর্মীয় একটা এটা কিন্তু ধর্মীয় আদর্শ না, এটা সম্পূর্ণ পলিটিক্যাল আদর্শ। ঠিক আছে, এটা বুঝতে হবে আগে। তো উনি যখন এই জায়নিজম এই মুভমেন্ট যখন স্টার্ট করলেন, তখন ওনাকে সমর্থন দিলেন পশ্চিম ইউরোপের এবং আমেরিকার এলিট শ্রেণীর ইহুদিরা, যারা অনেক সম্পদের মালিক ছিল। তারা বলল, ঠিক আছে, তুমি এই আন্দোলনটি চালিয়ে যাও, আমরা 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 অর্থায়ন করব। তোমরা পূর্ব ইউরোপ থেকে যে সমস্ত মানে নিম্ন শ্রেণীর যে সমস্ত ইহুদিরা রয়েছে, রুশ সাম্রাজ্যে যারা নির্যাতিত এবং নিপীড়িত হচ্ছে, তাদেরকে দলে দলে তোমরা আমাদের অর্থায়নে তোমরা কি করো, ইউরোপের মধ্যে নিয়ে যাও। ইউরোপ না, ফিলিস্তিনের মধ্যে নিয়ে যাও। আর ফিলিস্তিনে গিয়ে তোমরা সেখানে, ফিলিস্তিন যেহেতু বেদুইনদের তখন দখলে ছিল, আর ফিলিস্তিনের তৎকালীন অধিবাসীরা ছিল একটু দরিদ্র, যার কারণে ইউরোপ থেকে আসা ইহুদিরা যখন দলে দলে ফিলিস্তিনে আসলো, তখন তারা বেদুইনদের কাছ থেকে অনেক ভূখণ্ড ক্রয় করলো টাকার বিনিময়ে। তখন তো তাদের টাকার প্রয়োজন ছিল। তখন তারা কিন্তু কম্বিন গেলেও তারা ভাবে না যে তাদের এই বিক্রি করা জমিগুলোর মধ্যে কিন্তু একটা সময় ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। তার কারণ ছিল, তখন ফিলিস্তিন ভূখণ্ডের মালিক ছিল অটোমান সাম্রাজ্য। আর তারা তো জানতো না যে অটোমানরা পরাজিত হবে, প্রথম বিশ্বযুদ্ধ হবে, তাদের ভূখণ্ড হারিয়ে যাবে, ব্রিটিশরা এখানে এসে দখল করে নেবে, এই জিনিসগুলো তারা জানতো না। তারা সহজ মনে ইহুদিদের কাছে জায়গা বিক্রি করতে স্টার্ট করলো। এই ঘটনাগুলো হচ্ছে বিংশ শতাব্দীর একেবারে শুরুর দিকের ঘটনা। কেমন? তো বিংশ শতাব্দীর একেবারে শুরুর দিকে যখন এই ইহুদিদের হাতে ফিলিস্তিনের ভূখণ্ডগুলো একে একে বিক্রি হওয়া স্টার্ট করলো, এবং পূর্ব ইউরোপ থেকে পশ্চিম ইউরোপের ধনী ইহুদিদের অর্থায়নে পূর্ব ইউরোপ থেকে দলে দলে ইহুদিরা কোথায় আসতে লাগলো, ফিলিস্তিনের ভূখণ্ডে। এবং তারা সেখানে জায়গা জমি ক্রয় করে সেখানে তারা সেটেলমেন্ট করা স্টার্ট করলো, এবং আরবদের সাথে তারা সহযোগিতার একটা ইয়ে নিয়ে, অবস্থান নিয়ে তারা সেখানে বসবাস করতে লাগলো। এরই মধ্যে হঠাৎ করে শুরু হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধ। এখানে কিন্তু ভাই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে আলোচনা করছেন,
কিন্তু ভাই এখানে একটা জিনিস মিস করছেন, সেটা আমি একটু বলিনি, তাহলে আমাদের ঘটনাটা বুঝতে আর একটু সহজ হবে। সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয়, প্রথম বিশ্বযুদ্ধে দুটা শক্তি ছিল, একটা হচ্ছে অক্ষ শক্তি আর একটা হচ্ছে মিত্র শক্তি। অক্ষ শক্তির পক্ষাবলম্বন করেছিল অটোমান সাম্রাজ্য, যাদের নিয়ন্ত্রণে ছিল ফিলিস্তিন ভূখণ্ড, তাই না? আর মিত্র শক্তির সবচেয়ে বড় শক্তি ছিল ফ্রান্স এবং ব্রিটেন। তো এই যুদ্ধ যখন শুরু হয় তখন তো অটোমান সাম্রাজ্য একেবারে খুবই দুর্বল তারা খুবই দুর্বল একটা শক্তি ছিল তখন, তাদের মানে সে আগের ঐশ্বর্য আর ছিল না। তো যার কারণে তারা তাদের ইউরোপিয়ান ভূখণ্ডগুলো পুনরুদ্ধার করার জন্য জার্মানির পক্ষাবলম্বন করে, কারণ তখন ছিল জার্মানির একেবারে স্বর্ণযুগ। ইউরোপের মধ্যে তখন ব্রিটেন এবং ফ্রান্সের সম্মিলিত বাহিনীর চেয়ে কিন্তু জার্মানির শক্তি অনেক বেশি ছিল। এটা হয়তো আমরা অনেকে জানি না, জার্মানির ইতিহাস এবং ঐতিহ্য খুবই সমৃদ্ধ ইতিহাস। আমি তো একটা এখানে বিষয় এখানে একটু মানে একটা বিষয় আমি একটু দিতে চাচ্ছি, সেটা হচ্ছে অবশ্যই। আমরা আমি এতক্ষণ যতটুকু শুনলাম, যা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে হুম ইউরোপের অনেক দেশের সমর্থন প্রত্যক্ষভাবে ছিল, কিন্তু আমি যদি বর্তমান ইস্যুটাকে কেন্দ্র করি তাহলে হুম কিন্তু আপনি দেখতে পাবেন ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, ইউকে, তারপরে হুম হুম আপনার ইউরোপের অধিকাংশ দেশে ইসরায়েলের এরকম দখলদারিত্বের বিপক্ষে অবস্থান নিয়েছে, এবং অলরেডি হুম ইউরোপীয় ইউনিয়ন কিন্তু তাদেরকে আর্থিক নিষেধাজ্ঞা দেওয়ার মতো একটি কথা সাহস করে বলেছে। তো হুম এই হুম বিষয়টা হুম, কি অবশ্যই বলেছে। শুধু তাহলে কি আমেরিকার একক প্রচেষ্টা বা আমেরিকার একক ক্ষমতা বলেই কি এটা হচ্ছে, বা ট্রাম্প হুম যে আহ, নির্বাচনে আসতে পরবর্তীতে পারে কিনা, যেহেতু আমরা জানি হুম 2020 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, সেখানে যদি আপনার ডেমোক্রেট প্রার্থী যদি জো বাইডেন যদি জিতে যায়, তাহলে কি ইসরায়েল এরকম সমর্থন পাবে? আপনার কি মনে হয়, এটা কি শুধুমাত্র আচ্ছা। ডোনাল্ড ট্রাম্পের একারই বেশি কারিশমা? হুম আচ্ছা, এই জিনিসটা হ্যাঁ, আমি আসতেছি, তোমার এই আনসারটা আমি অবশ্যই দিব। তার আগে আমি একটু বলিনি, লাস্ট পয়েন্ট আমি বলিনি। তো প্রথম বিশ্বযুদ্ধে যখন যখন স্টার্ট হয়, তখন সেখানে ব্রিটিশরা দুইটা চুক্তি করে। একটা হচ্ছে ফিলিস্তিন, একটা হচ্ছে আরবদের সাথে, আর একটা হচ্ছে ইহুদিদের সাথে। ইহুদিদের সাথে যে চুক্তি করে সেই চুক্তির বদৌলতে কিন্তু বেলফোর ঘোষণা হয়। এবং সেই চুক্তির পিছনে একটা রিজন আছে, সেই রিজনটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে আপনার একটা পদার্থের মানে একটা বিস্ফোরক পদার্থের, ব্রিটিশ মিত্রবাহিনী একটা বিস্ফোরক পদার্থের সংকট পড়ে যায়। হ্যাঁ, এসিটন নামক একটা পদার্থের সংকট পড়ে। সেই এসিটন পদার্থ যখন সংকট পড়ে, তখন একজন ইহুদি বিজ্ঞানী, ম্যানচেস্টার ইউনিভার্সিটির একজন বিখ্যাত ইহুদি রসায়নবিদ, উনি ব্রিটিশ সরকারকে উনি বলেন যে আমি আপনাদেরকে এই এসিটন নামক পদার্থের সংকটটা আমি করে দিব, তো সাপ্লাই করব, আমি সেটা আবিষ্কার করতে পেরেছি। তবে সেখানে একটা সত্য আছে, সত্য হচ্ছে যদি আপনারা যুদ্ধে জয়লাভ করেন, তাহলে তাহলে ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য একটা আবাস ভূমি গড়ে তুলবেন। এটা হচ্ছে শর্ত। তো সেই শর্তে কিন্তু রাজি হয়ে বেলফুর তখন ব্রিটিশ সরকারের কাছে এই আর্জি করে যে যদি আমরা যুদ্ধে জয়লাভ করি, তাহলে ফিলিস্তিনের মাটিতে একটা ইহুদি আবাস ভূমি আমরা গড়ে তুলবো। কিন্তু একই সাথে তার আরবদের সাথেও কিন্তু চুক্তি করে, যে চুক্তির বদৌলতে তারা আরবদেরকে অটোমানদের বিরুদ্ধে কি করে খেপিয়ে তোলে। কিন্তু তারা যুদ্ধ শেষ করার পরে কিন্তু সেই প্রতিশ্রুতি আর রক্ষা করেনি। বাট ইহুদিদের সাথে তারা যে চুক্তি করেছিল সেই চুক্তি কিন্তু তারা রক্ষা করে। সেই চুক্তি রক্ষা করার কারণেই মূলত ইহুদিরা দলে দলে ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে এবং ব্রিটিশদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় তারা ইউরোপ থেকে কোথায় আসা স্টার্ট করলো, ফিলিস্তিনের মাটিতে। বুঝতে পারছো? তো এই ফিলিস্তিনের মাটিতে আসার পরে হয়তোবা একটা সময় গিয়ে তখন জার্মানিতে যখন হিটলার ক্ষমতা আসলো, তখন সেখানে ইহুদি বিদ্বেষ স্টার্ট হলো। ইহুদি বিদ্বেষের কারণে সেখান থেকে আরো বেশি দলে দলে অর্থাৎ ইহুদিরা ফিলিস্তিনে আসা আরম্ভ করলো। তো এর পরে যেটা হলো সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে আমরা জানি যে ইহুদিদের বিরুদ্ধে সর্বকালের সবচেয়ে বড় গণহত্যা, যেটাকে আমরা হলোকাস্ট বলি, সেটা সংগঠিত হয় ইহুদিদের বিরুদ্ধে। এটা হওয়ার পরে ইহুদিদের প্রতি বিশ্ব দরবার অর্থাৎ বিশ্ব জনমত ইহুদিদের পক্ষে চলে যায়, সেখানে ইহুদিদের প্রতি একটা সিম্পেথি ক্রিয়েট হয়। আর এই সিম্পেথির সুযোগ নিয়ে এবং আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতা নিয়ে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় 1948 সালে। আচ্ছা, তো এরপর থেকে তো আমরা জানি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কিভাবে ইসরায়েলিরা ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করলো, সেটা তো আমরা ভাই বলেছেন। তো আমি আর সেদিকে না যাই, এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে তুমি আমাকে বললে যে ইউরোপিয়ানরা অর্থাৎ ইউরোপ ইসরায়েলের এ সমস্ত পদক্ষেপের বিরুদ্ধে জাকির, কথা আমি বলছে। হ্যাঁ এই কোশ্চেনটা আমি আপনার কাছে একটু পরে নেই, আমি একটু ভাইয়ের কাছ থেকে আচ্ছা, ঘুরে আসি। এই হ্যাঁ অবশ্যই কোশ্চেনটা আপনি অবশ্যই অবশ্যই। আপনি জি, শেখ ফরিদ ভাই, হুম। জনাব শেখ ফরিদ ভাই, গবেষক কলামিস্ট, আমাদের সাথে যোগ দিয়েছেন আজকের আলোচনার জন্য। আপনারা জানেন আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব কোন পথে। শেখ ফরিদ ভাই, আপনি শুনছেন আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, জি। জাকারিয়া শুনতে আহ, পাচ্ছি। জি জি, এই যে ইসরায়েল ফিলিস্তিনি দ্বন্দ্ব বা ইসরায়েল ফিলিস্তিন যে বর্তমান প্রেক্ষাপটে
পশ্চিমা বুদ্ধিজীবীদের ভূমিকাটা কি, বা ইসরায়েল যে দখলদারিত্ব চালাচ্ছে ইসরায়েলের পক্ষে কি যুক্তি আছে, তারা কোন যুক্তিতে এরকম করছে, আপনার কি মনে হয়? কি ভূমিকা? আমাকে যদি কেউ ফিলিস্তিনিদের অর্জনটা কি বা তাদের সবচেয়ে বড় সফলতাটা কি বলবো, সেটা বুদ্ধিজীবীরা আসলে টাকার কাছে বিক্রি হয় না। সঠিক কথাটা বলেন, এই বুদ্ধিজীবীদের সমর্থন ফিলিস্তিনিরা পেয়েছেন। এর মধ্যে সবচেয়ে নম চমস্কি একদম শুরু থেকে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে যাচ্ছেন, সবকিছু জন্ম দিচ্ছেন। এরপরে যদি বলি নরম্যান একজন মানুষ, উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ফিলিস্তিনিদের। একটা মজা হলো, ফিলিস্তিনিদের পক্ষে যারা এখন সবচেয়ে বড় জনমত গড়ে তুলছে কিন্তু পালন করছেন। নরম্যান ফ্ল্যাঙ্কেনস্টাইনের কথা যদি বলি, উনি রাষ্ট্রবিজ্ঞানী, কিন্তু ওনার ইনফ্লুয়েন্স, আমি যে নরম্যান ফ্র্যাঙ্ক তাকে একটা ইউনিভার্সিটিতে উনি লেকচার দিচ্ছিলেন পক্ষে, একটা ইহুদি মেয়ে জিউস ও প্রশ্ন করছিল, যে একদম কেটে দিচ্ছিল যে আমার বাবা মাকে আমি হারিয়েছি সময়, এমন একটা রাষ্ট্র ইসরায়েল রাষ্ট্র যাকে সারাক্ষণ থ্রেট দিচ্ছে আরবরা, সেই রাষ্ট্রকে মানে তাদের যে নিজের নিরাপত্তার জন্য ইসরায়েলরা যা করছে সেটাকে আপনি সমর্থন দিচ্ছেন না, বরং ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছেন। এই কথা বলে আবেগপ্রবণ হয়ে কান্নাকাটি করছিল ওই সেমিনারে। তখন নরম্যান ফ্র্যাঙ্কস্টাইন, আমি ওনাকে দেখেছি, উনি বলছেন, প্রথমেই বলছেন যে তুমি তোমার মায়া কান্না থামাও, এটা পুরোটাই মায়া কান্না, তোমার চোখের পানিতে রক্ত আছে, এটা হলো ফিলিস্তিনিদের রক্ত। আর উনি বললেন যে উনি নিজেও হলোকাস্ট সার্ভাইভার, ওনার ফ্যামিলিকেও মেরে ফেলা হয়েছে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার মেরেছে। উনি বলল যে আমরা রিফিউজি হয়েছি আমাদেরকে মেরে ফেলার কারণে, সেই একই কারণে আমরা আবার কিভাবে ফিলিস্তিনের লাখো লাখো মানুষকে রিফিউজি করছি, আমাদেরকে ইউরোপিয়ানরা করছে, আমরা কেন সেই সিম্প্যাথি অর্জন করে, তুমি এই কান্না দিয়ে সিম্প্যাথি অর্জন করছো যাতে করে তুমি ফিলিস্তিনিদেরকে মারতে পারো। ওই সভায় যখন এই কথা বলছে, পুরা এরকম সাহস করে এত আবেগপ্রবণ একটা জায়গায় কেউ এভাবে মানে কঠোর ভাবে কেউ কথা বলেন। তো আমি যদি দেখি পশ্চিমা বুদ্ধিজীবী যারা, সব ম্যাক্সিমামই মোটামুটি ভাবে ফিলিস্তিনিদেরকে সমর্থন দিচ্ছে। আর এটাই হলো পুরো ইউরোপে তুমি যতগুলো রাজনৈতিক দল আছে তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে আমি প্রথমে বলেছি, এই ফিলিস্তিন ইসরায়েল ইস্যুটা কিন্তু আনতে হয়। এর কারণ হলো এটাকে কোনোভাবে কোনো রাজনীতিবিদ ইগনোর করার কোনো সুযোগ নেই। এটা কিন্তু ফিলিস্তিনিদের একটা বড় সফলতা। তারা কিন্তু যে সেভাবে যদি সুইসাইড বোম্বিং এ যেত বা ওরকম কোন সরাসরি প্রতিরোধ সংগ্রামে যুদ্ধে জড়িত, তাহলে কিন্তু এত সমর্থন পেত না যেটা এখন পাচ্ছে। আচ্ছা, এটা একটা প্রশ্ন, কিন্তু এখানে আরেকটা বিষয় হলো বহু বুদ্ধিজীবী আছে, যেমন ইভেন আমি যদি তোমাকে বলি যে হারিরি যে সাম্প্রতিক সময়ে খুবই বিখ্যাত, উনি কিন্তু একজন ইহুদি, কিন্তু তাকে যখন আল জাজিরা প্রশ্ন করছিল যে আপনি ইসরায়েল ফিলিস্তিন কনফ্লিক্ট সম্পর্কে কি বলেন, সে কিন্তু সবসময় গ্লোবাল সলিডারিটি, যখন এই বিষয় নিয়ে প্রশ্ন করছে ও খুবই এড়িয়ে গেছে, বলে না আমি কথা বলতে চাই না। এখন সে গ্লোবাল নিয়ে কথা বলতে, কিন্তু এই ইস্যু নিয়ে কথা বলবে না, তার মানে হচ্ছে সামহাউ সে চাচ্ছে না তার যে রিপুটেশন বা নিউ ইয়র্ক টাইমসে সবসময় বেস্ট সেলিং বুক হয় তার বইগুলা, সেটা কোনোভাবে হুমকির মুখে পড়ুক। অর্থাৎ কিছু বুদ্ধিজীবী, আমি বলবো কিছু কিছু বুদ্ধিজীবী ইসরায়েল থেকে কোনোভাবে তাদের টেনিউর ডিনাই করা হবে বা ফেলোশিপ পাবে না, ইউনিভার্সিটি গুলা থেকে সমস্যা পড়বে, এইসব কথা চিন্তা করে ইসরায়েলের বিপক্ষে কখনো সরাসরি কথা বলে না। কিন্তু যদি তুমি বলো পশ্চিমে ধীরে ধীরে এটা মেইন স্ট্রিম হয়ে যাচ্ছে। একসময় কিন্তু ছিল যে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলা মানে অ্যান্টিসেমিটিজম আমরা বলতাম, ইউরোপে এই যে একটা সফলতা, এটা কিন্তু কিছু কারণে এবং ইহুদিজীবীর কারণে আমি বলবো। যদিও এর মধ্যে আমরা যদি বলি অনেকে আছে, সাবা মাহমুদ এটা নিয়ে কথা বলেছে, তারপর এডওয়ার্ড সাইদ এটা নিয়ে খুব খুব কাজ করেছে, এরকম অনেক বুদ্ধিজীবী যারা মূলত পশ্চিমাদের পক্ষে কাজ করছে। আর তোমার সেকেন্ড যে প্রশ্নটা করেছিল সেটা হলো
ইসরায়েলের পক্ষে যুক্তিটা কি? দেখো এখানে কিন্তু ইসরায়েলেরও কিছু যুক্তি আছে, বড় ধরনের যুক্তি আছে। আমি মোট আগে এটার পিছনে কিন্তু বিন্দুকে দায়ী করবো, বড় বড় করে আর কি। এই যে তুমি দেখো সাদ্দাম হোসেনকে কেন মারা হলো? সাদ্দাম হোসেন তার কি প্রয়োজন আছে সে হঠাৎ করে বলবে যে ইসরায়েলকে সে পৃথিবী থেকে উড়াই দিবে? কি প্রয়োজন, সে কথা কেন বলতে যাবে? তো এই যে এই ধরনের কথাগুলো, সেই সাদ্দাম হোসেনকে কিন্তু উড়াই দিছে, ইসরায়েলকে উড়িয়ে দিতে হয়নি। আসাদ যখনই বিপক্ষে চলে গেল, হ্যাঁ জি জি, আসাদ এইখানে যখনই একটা পয়েন্ট আসছে, এখানে একটা পয়েন্ট আসছে, সেটা হচ্ছে যেই মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো আজকে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, এই সমর্থনটা একদিন তাদেরই মাথা ব্যথার কারণ হতে পারে কিনা। আমরা যেই রাষ্ট্রগুলো আমরা জানি, সৌদি আরব প্রত্যক্ষ সমর্থন দিচ্ছে, ইভেন অনেক রাষ্ট্র তাদেরকে সমর্থন দিচ্ছে, এটা এক সময় শিয়া সুন্নির দ্বন্দ্বকে কেন্দ্র করে যারা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে, এক সময় এটা তাদেরই মাথা ব্যথার কারণ হতে পারে কিনা। আমি এই উত্তরটাও দুজনের কাছ থেকেই নিব, আপনারা বলবেন। আচ্ছা আচ্ছা, এটা এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার এই পয়েন্টটা শেষ করি। এখন ইসরায়েলের পক্ষে যে যুক্তিগুলো আমি বলি, এই যে কনস্ট্যান্টলি কিছু কিছু কান্ট্রি, ইরান অলওয়েজ ইসরায়েলকে থ্রেট দিচ্ছে। এখন তারা কিন্তু একটা জিনিস বলছে, মানে একটু তারা একটা লজিক দাঁড় করাচ্ছে, আমাদেরকে যদি কাজগুলো না করি, আমরা যদি দখলদারিত্ব না করি, আমরা যদি ধীরে ধীরে ফিলিস্তিনিদেরকে ভূমি দখল না করি বা আমাদের ডিফেন্সটা শক্তিশালী না করি, তাহলে কিন্তু আমাদেরকে গড়িয়ে দিবে, শেষ করে দিবে। এই থ্রেড থেকে তারা একটা লজিক দাঁড় করায়, প্রথমত একটা বিষয়। দ্বিতীয়ত হলো, এই ভূখণ্ড তো তাদের না, এটা পুরোটাই ফিলিস্তিনের ভূখণ্ড, কিন্তু তারা বলে যে আমরা 67 সালের যুদ্ধে আমরা দখল করেছি। তো তাদের লজিকটা হলো আমরা 67 সালে যুদ্ধে দখল করেছি, যেহেতু যদিও এটা আন্তর্জাতিক আইনের পুরো বিরোধী, যুদ্ধ এইভাবে দখল করার পুরা ওটাকে দখল, একটা হলো আমি আমার রাষ্ট্র বানিয়ে নিলাম, এটা এক বিষয়। তুমি দেখো এর আগে যখন আমরা দেখেছি ভারতীয় উপমহাদেশ ব্রিটেনের অধীনে ছিল, কিন্তু এটা ব্রিটেন ছিল না, আমরা কিন্তু ব্রিটেন ছিলাম না, আমরা ব্রিটেনের অধীনে ছিলাম। এখন তারা কিন্তু ওই যে পশ্চিম তীর গাজা এগুলাকে কিন্তু ইসরায়েল বানাই ফেলেনি, এগুলাকে তারা অকুপাই করে রেখেছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, কিন্তু তাদের যুক্তি হলো আমরা তো দখল করে নিয়েছি যুদ্ধে জিতে। এই যুক্তি দেখিয়ে যে যুদ্ধে দখল করে নিয়েছি। দ্বিতীয়ত ওরা সবসময় যে মিডিয়ায় যে আরব রাজনীতিবিদরা যে থ্রেটটা দেয়, এটার পয়েন্ট তুলে তারা তাদের লজিকটা দাঁড় করায়। তৃতীয়ত এখন যে টু স্টেট সলিউশনের কথা আমরা যদি বলি, আমি ইসরায়েলের পক্ষে যে লজিকগুলো সেগুলো একটু খণ্ডন করছি। যে টু স্টেট সলিউশন, যে ফিলিস্তিন আলাদা রাষ্ট্র হবে, ইসরায়েল আলাদা রাষ্ট্র হবে, ইসরায়েল যেটা করেছে ধীরে ধীরে কিন্তু ফিলিস্তিনের পেটের ভিতর তাদের সব বসতিগুলো স্থাপন করে ফেলছে। এখন টু স্টেট সলিউশন কিন্তু এত সহজ না, কারণ আমি যদি ফিলিস্তিন একটা রাষ্ট্র দিতে চাই, ফিলিস্তিনের ফিলিস্তিন রাজা হল অনেক দূরে, আরেক দিক সবই আলাদা, এবং যে কঠিন, তো যার জন্য ইসরায়েল এত লজিক দাঁড় করাচ্ছে। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন, তুমি শেষ প্রশ্নটা আমি একটু জবাব দিই, যে এটা আরো কিনা। অস্বীকার করার কিছু নাই যে জায়নিজম, ওই যে যাকে খুব কথা বলছিল আর কি, জায়নিজম, আমি তো পিছনে যাইনি, অনেক পিছন থেকে, আমি প্রথম যুদ্ধ থেকে শুরু করেছিলাম। তো জায়নিজমের তাদের মূল কনসেপ্ট কিন্তু শুধু এই ফিলিস্তিন ভূখণ্ডটা তাদের রাষ্ট্র বানানো, এটা না কিন্তু এই পুরো অঞ্চলটা নিয়েই কিন্তু মিশর, এই পুরো অঞ্চলটা নিয়ে যে ইহুদি রাষ্ট্রের সব। এখন এই যে এই জন্য ইসরায়েলি একজন বুদ্ধিজীবী বলেছিলেন, আমি একবার পড়েছিলাম পত্রিকায়, উনি বলেছিলেন যে ইসরায়েলের এখনকার মিশন হলো ডেইলি বিশ্ব, সৌদি আরব, আরব আমিরাত সহ গালফ কান্ট্রিগুলো অ্যাকসেপ্ট এখন দেশগুলো এখন দিচ্ছে তাদের প্রতিরোধ করেই যাবে, এটা কখনোই তারা শেষ করবে না, তাদেরই মাথা ব্যথার কারণ হবে।
জি, শেখ ফরিদ ভাই, আপনার নেটওয়ার্ক সমস্যা করছে। আমরা একটু জাকির হোসেনের কাছে চলে যাই। জাকির হোসেন, জি, আপনার কাছে যেটা বলেছিলাম যে ইসরায়েলের জন্য আমরা যদি একটা পয়েন্ট দেখি, সেটা হচ্ছে যে আমরা জানি যে ইসরায়েল হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় অস্ত্র ক্রেতার একটা দেশ। তো আমেরিকার তো এখানে একটা নিজেদের স্বার্থ, ব্যবসা বাণিজ্যও তো জড়িত আছে। আপনার কি মনে হয়? মানে এটা তো, আমি যদি বলি যে পুকুরে মাছ জিয়ে রাখার মতো একটা ব্যাপার, এই দ্বন্দ্বটা যদি মধ্যপ্রাচ্যে চলমান রাখা যায়, তার থেকে তো আমার মনে হয় যে আমেরিকা একটা বিশাল লাভ করছে। যেমন একদিকে সৌদি আরবকে ভয় দেখাচ্ছে, ইরান তোমাকে আক্রমণ করতে পারে, সৌদি আরব অস্ত্র কিনছে। আরেকদিকে ইসরায়েলকে ভয় দেখাচ্ছে, ইরান আক্রমণ করতে পারে, তোমাকে অস্ত্র কিনতে হবে, ইসরায়েল অস্ত্র কিনছে। তো এটা তো এক ধরনের, আমি বলতে পারি যে বিশাল একটা অর্থনৈতিক ইম্প্যাক্টও রয়েছে। তো আপনার কি মনে হয় সার্বিক বিষয়টা, আপনি কিভাবে মূল্যায়ন? হ্যাঁ, জাকির হোসেন, আপনাকে আমরা শুনছি না, আপনার মাইক্রোফোনটা, আপনার মাইক্রোফোনটা অন করে দিন। জি, জি, এবার। হ্যাঁ, শোনা যাচ্ছে? ওকে। তুমি যেটা বললা যে ইসরায়েল, হ্যাঁ, ইসরায়েল হচ্ছে আমেরিকা থেকে অন্যতম অস্ত্র ক্রেতা, এই কথাটা 100% আসলে এভাবে বলা যায় না। তবে হ্যাঁ, এটা ঠিক, ইসরায়েলকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যে অশান্তি বিরাজমান, এই অশান্তির জন্য মধ্যপ্রাচ্যের মধ্যে অনেকগুলো বিভক্তি এবং সংঘর্ষ হচ্ছে, হ্যাঁ, অনেক বছর ধরে হচ্ছে। তো এই সংঘর্ষগুলো মূলত আমেরিকা এবং ইসরায়েল, ওদের এটা একটা নীল নকশার অংশ। এই নীল নকশা, আমেরিকার স্বার্থ কি? আমেরিকার দুইটা স্বার্থ আছে। একটা হচ্ছে ওরা মধ্যপ্রাচ্য যতদিন অশান্তির আগুন জ্বলবে ততদিন মধ্যপ্রাচ্যে তাদের একটা দাদাগিরি করার একটা সুযোগ থাকবে, এটা একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে সেখানে তারা বিলিয়নস অফ ডলার্স এর অস্ত্র বিক্রি করতে পারবে, যেটা তাদের অর্থনীতিকে অনেক ভাবে সমৃদ্ধ করবে। কেমন? কিন্তু ইসরায়েল এককভাবে আমেরিকা থেকে অস্ত্র কিনে একেবারে আমেরিকার অর্থনীতির কোষাগার পরিপূর্ণ করে দিয়ে, ব্যাপারটা কিন্তু এটা না। এটা, এখানে মেইন পয়েন্টটা হচ্ছে ইসরায়েলকে কেন আমেরিকা এভাবে সমর্থন দিচ্ছে, এভাবে কেন নগ্নভাবে সমর্থন দিচ্ছে, তার অন্যতম কারণ হচ্ছে শক্তিশালী ইহুদি লবিস্ট যারা আমেরিকায় বসে আমেরিকান প্রশাসনকে ব্যবহার করে ইসরায়েলের স্বার্থকে সার্বক্ষণিকভাবে নিশ্চিত করার কাজে লিপ্ত রয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হচ্ছে, তুমি যদি একটু খেয়াল করো ভাই, আমার সাথে হয়তো একমত হবেন, আমেরিকার অর্থনীতি, আমেরিকার রাজনীতি, আমেরিকার সংস্কৃতি, আমেরিকার কূটনীতি, প্রত্যেকটা জিনিস নিয়ন্ত্রণ করে হচ্ছে ইহুদিরা। এটাই হচ্ছে মূল পয়েন্ট, এই সমস্যার একেবারে গোড়া হচ্ছে এটা। অর্থাৎ আমেরিকান সমাজকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে এলিট শ্রেণীর ইহুদিরা। আমি প্রথমে তোমাকে বলেছি আমেরিকার কিন্তু অর্থনীতি, রাজনীতি, এগুলা এলিট শ্রেণীর ইহুদিরা নিয়ন্ত্রণ করছে আজ থেকে না, এগুলো অনেক আগ থেকে, প্রায় 150-200 বছর আগ থেকে। তো এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এই এই কাজগুলো তারা করে যাচ্ছে। এই কাজগুলো করে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমেরিকাতে যে সমস্ত ইহুদি লবিজ গুলো সক্রিয়, তারা সবসময় চেষ্টা করে আমেরিকার মধ্যপ্রাচ্য নীতি বিষয়ক যে নীতিগুলো তারা প্রণয়ন করে, সেখানে ইসরায়েলের স্বার্থটা তারা সবসময় মানে নিশ্চিত করে, তারপরে হচ্ছে অন্যান্য সমস্যা। তো এখন অন্য কোনো আরব রাষ্ট্র সেখানে জ্বলে যাক, সেখানে শান্তিতে থাকুক বা অশান্তিতে থাকুক, এটা আমেরিকার কিচ্ছু যায় আসে না। ওদের মূল কথা হচ্ছে আমাদেরকে ইসরায়েলকে ঠিক রাখতে হবে, ইসরায়েলের স্বার্থকে ঠিক রাখতে হবে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে কোন প্রেসিডেন্ট এই পর্যন্ত, আমেরিকার কোন প্রেসিডেন্ট এই পর্যন্ত ইহুদিদের সমর্থন ছাড়া প্রেসিডেন্ট হতে পারে না, এ ধরনের কোনো নজির নেই। তুমি হয়তোবা 2016 সালে যদি নির্বাচনী ক্যাম্পেইন দেখো, তাহলে সেখানে দেখবা সেখানে হিলারি ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্প দুজনেই কিন্তু বড় বড় ইহুদি লবিস্টদের সাথে তারা কি করেছিল, তারা গোপনে আতাত করেছিল। যেমন আমি তোমাকে একটা ইহুদি ইহুদি লবিস্টের কথা বলতে পারি। নির্বাচনের হুম, পরে 17ই জানুয়ারি 2017 সালের 17ই জানুয়ারি হুম, সম্ভবত ট্রাম্প ক্ষমতা দায়িত্ব গ্রহণ করেছিল, 17 কি 19 এরকম হবে। তো সেই 20 জানুয়ারি। নভেম্বরের যে নির্বাচনটা হলো, এরপরে নভেম্বরের যে নির্বাচনটা হলো, সেই নভেম্বরের হুম, নির্বাচনের পরে যখন ট্রাম্প জিতে গেল, তখন সে, আমরা হুম, পত্রিকায় পড়েছি যে ট্রাম্প বলতেছে বেনিয়ামিন নেতানিয়াহুকে যে ভাই আর কিছুদিন তো ওয়েট করো, আমি আসছি। তো এই যে হ্যাঁ, একটা আমি আসছি। সাপোর্ট, বা এই যে এরকম একটা, জি, মানে আচ্ছা, একটা প্রত্যক্ষ হ্যাঁ, সাপোর্ট, আমি এটা আমরা হ্যাঁ আমার আমি মনে বলছি হয় আমি বিগত বলছি আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার আমলের থেকে বর্তমানে আমরা হুম, খুব বেশি দেখি। এটা শুধু শোনো জাকারিয়া, এটা শুধু বারাক ওবামা না, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে কিন্তু প্রত্যেকটা প্রেসিডেন্ট ইসরায়েলের স্বার্থকে সুরক্ষা দেওয়ার তাদের ছিল প্রথম এজেন্ডা। অর্থাৎ তাদের পররাষ্ট্রনীতির প্রথম এজেন্ডা হচ্ছে ইসরায়েল রাষ্ট্রের সুরক্ষা নিশ্চিত করতে হবে, ইসরায়েলের স্বার্থকে নিশ্চিত করতে হবে। এটার কারণ কি আমি প্রথমেই বলেছি, শক্তিশালী ইহুদি লবিস্ট। কেমন? কারণ ইহুদিদের সমর্থন ছাড়া আমেরিকাতে কোনো প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবে না। বুঝতে পারছো? এটা হচ্ছে একটা রিজন। তবে হ্যাঁ,
ডোনাল্ড ট্রাম্পের আগে যে সমস্ত প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল তারা সবাই কিন্তু ইসরায়েলের এজেন্ডা গুলো তারা বাস্তবায়ন করেছিল রয়ে সয়ে, একটু রাগঢাক করে করেছিল, কিন্তু এতটা নগ্নভাবে করেনি যেভাবে ডোনাল্ড ট্রাম্প করেছে। কিন্তু সবাই কিন্তু কম বেশ করেছে, তারা আন্তর্জাতিক আইনকে অমান্য করেছে, লঙ্ঘন করেছে, একটু রয়ে সয়ে করেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এসে একেবারে সবকিছু একেবারে নগ্নভাবে করেছে, সে কাউকে কেয়ার করে না। এটাই হচ্ছে পার্থক্য। অর্থাৎ এখানে প্রত্যেকটা প্রেসিডেন্টই কিন্তু দ্বিমত করবো আর কি তোমার সাথে এই জায়গাটাতে। আমার কাছে মনে হয় একটা আমার এক্সপেরিয়েন্সটা একটু ভিন্ন। আমার কাছে প্রথম যেটা মনে হয় ডোনাল্ড ট্রাম্পের যে সাপোর্টটা, এটা হচ্ছে আগে যারা ছিল তাদের সাপোর্ট অনেক বেশি ছিল। এটা কিন্তু সূক্ষ্ম পলিটিক্স এখানে। যেমন আমরা যদি বলি দেখো বারাক ওবামা যখন শেষ নির্বাচনের শেষ দিকে মানে তার টেনিয়রের যে চুক্তি করে, তুমি যদি নেটে সার্চ দাও দেখবা 10 বছরের মানে মিলিটারি সহায়তা ইসরায়েলের সাথে 3.8 বিলিয়ন ইউএস ডলার 10 বছরের সহযোগিতা দিবে। মানে হ্যাঁ 3.8, এটা হিউজ পরিমাণ আর কি। মানে হ্যাঁ অবশ্যই অনেক অনেক অনেক। এটা যে তারা প্ল্যান করছে, হ্যাঁ তো দেখো এটা প্রতি বছরই তারা দিবে। এটা কিন্তু বারাক ওবামা শেষ দিকে চিন্তা করলো যদি সে বা পরে ক্ষমতায় ট্রাম্প চলে আসে, অর্থাৎ রিপাবলিকান পার্টি কেউ আসে, হয়তো এই চুক্তি থাকবে না, সেজন্য সে দ্রুত এই চুক্তিটা করে ফেললো। তার মানে হচ্ছে আসলে আগের যে সরকারগুলো ছিল সেটা উপরে যুক্তরাষ্ট্র কখনো সরাসরি এরকম সমর্থন দেয়নি, কিন্তু ভিতরে পুরো সমর্থন ছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি একটু ভিন্ন। ডোনাল্ড ট্রাম্প কিন্তু টাকা দিয়ে সহযোগিতা করছে না। এখন হ্যাঁ এখানে ফরিদ ভাই আমি যেটা হ্যাঁ ফরিদ ভাই ঘোষণা দেয়া, আমি এই পয়েন্টটা বলি। হ্যাঁ হ্যাঁ ফরিদ ভাই আমি যেটা বলতে চাচ্ছি সেটা আসলে আমরা স্ক্রিনে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি। ফয়েজ আলম নামে এক ব্যক্তি আমাদেরকে প্রশ্ন করেছেন, সম্প্রতি গুগল ম্যাপ থেকে ফিলিস্তিন নামক দেশের বিলুপ্তি ঘটেছে, অর্থাৎ ওই পুরো অংশটাই এখন ইসরায়েল হিসেবে দেখানো হচ্ছে গুগল ম্যাপে। এই ব্যাপারটিকে আপনারা কিভাবে দেখেন? তো আমি একটু বলে নিচ্ছি যে আমাদের জাকির হোসেন কিন্তু অলরেডি বলেছিল যে গুগলের প্রতিষ্ঠাতা যিনি তিনি একজন ইহুদি। এই ব্যাপারটা খুবই স্বাভাবিক একটা বিষয় হওয়াটাই স্বাভাবিক। সেটা হতেই পারে, হ্যাঁ সেটা হতেই পারে। যাই হোক, আমি যেখান থেকে বলছিলাম সেটা হচ্ছে যে এখন প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কেন এতটা গুগল ম্যাপের কথা। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। হ্যাঁ গুগল ম্যাপ যেটা হলো এটা অনেক আগেও এরকম হয়েছে, এর আগেও এরকম হয়েছে অনেকবারই। তো এটা মূলত আসলে সত্যিকার অর্থে ফিলিস্তিন কিন্তু স্বাধীন কোনো রাষ্ট্র আসলে তো নেই না, এটা এখন ইসরায়েলের দখলে। কারণ আমি বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, কিন্তু বাংলাদেশের ভিতরে ভারত বা পাকিস্তান কোন দেশের মিলিটারি এসে সরাসরি কি আমার ঘরে ঢুকতে পারবে? আমাকে এখন নিয়ে যেতে পারবে না। তার মানে আমার একটা সার্বভৌমত্ব আছে। এখন ফিলিস্তিনের আসলে সার্বভৌমত্ব নেই। এখন গুগলে ম্যাপ কেন থাকে না? মনে রাখবা পৃথিবীতে একটা জিনিস, টাকা যার পৃথিবী সেই দিকে কথা বলে। দ্বিতীয়ত মুসলিমদের পক্ষ নিয়ে কথা বলা এখন ওয়ার্ল্ড ওয়াইড একটা এক ধরনের, এটা মানে কথা বলতেছে অন্যরকম বিষয়। মেইন স্ট্রিম হলো ইহুদিদের পক্ষে কথা বলা, এটাকে একটা মেইন স্ট্রিম ধরা হয়। বরং মুসলমানদের পক্ষে কথা বললেই তাকে একটু অন্যভাবে দেখে সবাই, এবং তাকে ওই প্রফেসরকে আসলে ওইভাবে ইউনিভার্সিটিতে সেভাবে ট্রেনিং দিবে কিনা সেটাও অনেকে চিন্তা করে, ভাবতে হয়। পৃথিবী যখন টাকার দিকে, পৃথিবী যখন ক্ষমতার দিকে, তখন তো গুগল ম্যাপ, ইভেন গুগল ম্যাপের যদি মালিক যদি ইহুদিও হয়, হোক না হোক সেটা বড় কথা না। অটোমেটিক কিন্তু গুগল ম্যাপ ইসরায়েলকে দেখাবে। সেটা নৈতিকতা কি বলে, আন্তর্জাতিক আইন কি বলে, সেগুলো মুখ্য না। এবং এই সংগ্রাম ফিলিস্তিনিদের কিন্তু অধিকার আদায়ের সংগ্রাম, এটা গুগল ম্যাপে নিজেদের নাম দেয়া নেওয়ার সংগ্রাম না। এটা প্রায় মানে কি বলবো 100 বছরের সংগ্রাম ফিলিস্তিনিদের একটা স্বাধীন রাষ্ট্র পাওয়ার সংগ্রাম। তো আবার যেদিন স্বাধীন রাষ্ট্র পাবে, হয়তো সেই দিন ওইভাবে বলতে হবে না যে গুগল ম্যাপকে আবার বলতে হবে যে আমাদের এই রাষ্ট্রটা আলাদা নামকরণ করার জন্য। কিন্তু আন্তর্জাতিক আইনে আমরা যদি বলি, এখনো তো স্বাধীন রাষ্ট্র ওইভাবে আসলে ফিলিস্তিন নেই। তবে এটা একটা প্রত্যাশা যে সবসময় নিপীড়িত মানুষ, যারা স্বাধীনতাকামী মানুষ, তাদের স্বাধীন রাষ্ট্রের ব্যাপারে ইসরায়েল যখন স্বাধীনতা ঘোষণা করেছে, আমরা জানি যে 193টা দেশের মধ্যে 160টি দেশ কিন্তু ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। পক্ষান্তরে ফিলিস্তিনকে 193টা দেশের মধ্যে 134টা দেশ স্বীকৃতি দিয়েছে।
যদিও আমরা এই তথ্যটা আমি গুগল থেকেই নিয়েছি, যদিও কিন্তু তারপর আমার মনে হয় এখানে ফিলিস্তিনের পক্ষে সমর্থন যথেষ্ট। 134টি দেশ না ফিলিস্তিনকে জাকারিয়া, স্বাধীন দেশ জাকারিয়া হিসেবে এখানে স্বীকৃতি আমি কিন্তু জাকারিয়া, কিন্তু হ্যাঁ, জাতিসংঘ জাকারিয়া নিরাপত্তা পরিষদ থেকে শোনো। স্বীকৃতি না পাওয়ার কারণে কিন্তু তারা এখনো হুম হুম জাতিসংঘের পূর্ণ সদস্য দেশ হিসেবে লাভ করতে পারেনি, পর্যবেক্ষক দেশের মর্যাদায় তারা রয়েছে। জি, হ্যাঁ, নন স্টেট। আচ্ছা, আমি আমার ওই পয়েন্টটাকে শেষ করব। আমি যেটাতে ছিলাম আর কি, যে পয়েন্টটাতে আমি ছিলাম, জি, আমার জি, জি, পয়েন্টটা জি, ছিল আপনি হচ্ছে শেষ করুন। অর্থাৎ 1948 সাল থেকে 2020 সাল, অর্থাৎ এই 70 বছরে ডোনাল্ড ট্রাম্পের আগে এতজন প্রেসিডেন্ট আসলেন আমেরিকার, তারা যে জিনিসগুলা সাহস করেননি সেই জিনিসগুলা কিভাবে ডোনাল্ড ট্রাম্প সাহস করে করলেন? এটা একটা বিশাল প্রশ্ন কিন্তু, তাই না? এটার উত্তর হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতার জন্য যখন উনি প্রেসিডেন্সিয়াল নমিনেশন যখন ঘোষণা করলেন, তখন কিন্তু ওনার প্রেসিডেন্ট হওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ উনি কিন্তু ওই ধরনের যোগ্য কোনো প্রার্থী ছিলেন না। তো উনি যোগ্য প্রার্থী না হওয়া সত্ত্বেও কিন্তু হিলারি ক্লিনটনের মতো একজন প্রার্থীকে উনি পরাজিত করলেন। এটার রহস্য হচ্ছে, এটার রহস্য হচ্ছে, হ্যাঁ হ্যালো, এটার রহস্য হচ্ছে কি, ডোনাল্ড ট্রাম্পের সাথে ইহুদিদের একটা আঁতাত হয়েছিল এবং সেখানে তারা ডোনাল্ড ট্রাম্প থেকে এই প্রতিশ্রুতি আদায় করেছিল যে হ্যাঁ, তোমাকে আমরা প্রেসিডেন্ট নির্বাচিত করার জন্য সর্বাত্মক সহযোগিতা করব, তবে সত্য হচ্ছে তোমাকে প্রেসিডেন্ট হওয়ার পরে ইসরায়েলের রাজধানী জেরুজালেমকে রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে হবে। এটা হচ্ছে একটা পয়েন্ট। তারপরে হচ্ছে পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে একীভূত করতে হবে, এখানেও তোমাকে স্বীকৃতি দিতে হবে ইসরায়েলকে, এবং গোলান মালভূমিকেও তোমার ইসরায়েলের অংশ বলে স্বীকৃতি দিতে হবে। এবং জর্দান ভ্যালি, অর্থাৎ যেটাকে কেন্দ্র করে আমরা সাম্প্রতিককালে শুনতে পাচ্ছি যে অ্যানেক্সেশন প্ল্যান, এটাকেও তোমার স্বীকৃতি দিতে হবে। তো এখানে ইহুদিরা কিন্তু আরেকটা কাজ করে, সেটা হচ্ছে আমেরিকাতে বসে তারা সেখানে ডোনাল্ড ট্রাম্পকে তারা ম্যানেজ করে, আর মধ্যপ্রাচ্যের মধ্যে তাদের একজন সহযোগী দরকার, কারণ মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর মধ্যে আমরা দেখতে পাই মিশর এবং সৌদি আরব হচ্ছে দুটা গ্রেট ফ্যাক্টর। তো এই দুটা গ্রেট ফ্যাক্টরকে যদি ইহুদি লবিস্টরা যদি তারা ম্যানেজ করতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকে তারা যেভাবে ম্যানেজ করুক না কেন, এই ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষেত্রে তাদেরকে ব্যাক পেতে হবে। এই জন্য তারা কি করলো, তুমি একটা জিনিস হয়তো বা খেয়াল করবা জাকারিয়া, ডোনাল্ড ট্রাম্পের যখন উত্থান হয় তখন কিন্তু সৌদি আরবের মধ্যে মোহাম্মদ বিন সালমানের কিন্তু উত্থান হয়, একই সময়ে কিন্তু দুইজনের উত্থান হয়। এই দুইজনের একই সময়ে উত্থানের পিছনে কিন্তু একটা রহস্য আছে। সেই রহস্যটা হচ্ছে, মোহাম্মদ বিন সালমানকে তারা এখানে গুটি বানিয়ে তাকে ব্যবহার করে, এবং আমেরিকাতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করে, এই দুইজন মানুষকে সামনে রেখে মূলত ইহুদি লবিস্টরা ইসরায়েলের পক্ষে, এই যে ইসরায়েলের সাথে যে জিনিসগুলো এখন ঘোষিত হচ্ছে, অর্থাৎ আমি 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 আরেকটু এগুলোর বাস্তবায়ন বিষয় তারা অ্যাড করে। করবো। হুম আরেকটু বিষয় অ্যাড করবো, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে বলা হয় একদম আনকরা রাজনীতিবিদ, যার আসলে এরকম রাজনীতি করার কোনো এক্সপেরিয়েন্স পূর্ববর্তী ছিল জীবনে না, ছিল না। তাহলে এটাই হচ্ছে রহস্য। ইহুদি হ্যাঁ, লবিস্টরা কত ক্ষমতাশালী হলে একজন সাধারণ এটাই মানের ব্যবসায়ীকে আমেরিকার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বানাতে করা পারে। যায়, সেটা হ্যাঁ, সেটা এটাই হচ্ছে আসলে আমরা রহস্য। সহজে ইয়েস, অনুমান করতে পারি যে তাদের হ্যাঁ, পাওয়ার, সহজে তাদের অনুবাদ করা ক্ষমতা যায়। কত। হুম 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 আমি হোস্ট এবং জাকির দুজনের সাথে দ্বিমত করছি। আমি হলো যে বাংলাদেশে অল্প কয়েকজন যদি ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টার থাকে, আমি একজন আছি। তো আচ্ছা, হ্যাঁ এটার থাকতে পারে, অবশ্যই বড় থাকতে পারে। কারণ হলো আমি হ্যাঁ, সেটা মনে করি না। আমি আমি সেটা মনে করি না। এখানে হুম আমি মনে করি যে ডোনাল্ড ট্রাম্পকে যারা সমর্থন দিয়েছে, এটা গুরুত্বপূর্ণ তথ্য, এরা কিন্তু হুম সবাই ইহুদি বিরোধী। যে ফার রাইট বা হুম আমরা যদি বলি আছে যে হোয়াইট সুপ্রিমেসিস্ট, এই যে মুভমেন্ট হোয়াইট গুলো হচ্ছে, সুপ্রিমেসি। যারা হোয়াইট সুপ্রিমেসিস্ট, নিউজিল্যান্ডে যে বন্দুকধারী, এরা কিন্তু একটা হুম আসল, এরা কিন্তু সরাসরি ইহুদি বিরোধী, অ্যান্টিসেমিটিক। তো একদম যারা সরাসরি ইহুদি বিরোধী, তারা ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট দিচ্ছে। আবার ইহুদিরা অর্থাৎ জায়নিস্টরা ডোনাল্ড ট্রাম্পকে এনেছে, এটা আমি বিশ্বাস করি না। না, আমার এখানে কাছে যেটা মনে ফরিদ ভাই হয়, এখানে একটা পয়েন্ট আছে, এখানে আমার যারা হোয়াইট পয়েন্টটা একটু সুপ্রিমেসিস্ট। ভিন্ন। আমার পয়েন্টটা শেষ করি, যাকে হ্যাঁ, আমার ওকে পয়েন্টটা ওকে, শেষ করি। হ্যাঁ, হুম, এখানে প্লিজ আমার ক্যারি অন। পয়েন্টটা হলো, প্রথমত ডোনাল্ড ট্রাম্প পপুলিস্ট লিডার, হুম এরপরে নেতানিয়াহু একজন পপুলিস্ট লিডার। আমি আমি আমার যে পয়েন্টটা, প্রথমত পশ্চিম তীর, তারপর হলো জর্ডান ভ্যালি, এগুলো অলরেডি অকুপাইড, ইসরায়েলের দখলদারিত্বের মধ্যে আছে, এটার কিন্তু সমর্থন নেই, তাই না? এখন হুম এই যে ইস্ট জেরুজালেম বলি, ওয়েস্ট জেরুজালেম বলি, বা ওই জেরুজালেমকে বলি, এটা কিন্তু অলরেডি ইসরায়েলেরই আছে। তো ইসরায়েল সিদ্ধান্ত নিবে তাদের রাজধানী কোথায় করবে।
এখনো যদি তারা জালেম করে, আন্তর্জাতিক বিশ্বের কিছুই করার নাই। উপর দিয়ে হয়তো নিন্দা জানাবে, কিন্তু আলটিমেটলি অর্থনৈতিক সহযোগিতা, সামরিক সহযোগিতা, সব সহযোগিতা করবে। কিন্তু ট্রাম্পকে দিয়ে অবশ্যই। এই কাজটা করালো, জেরুজালেমকে রাজধানী ঘোষণা দেয়া। এতে যেটা হলো, এটা পপুলিস্ট লিডারদের একটা থিওরি যে হুম আহ, ট্রাম্পকে দিয়ে আমি এই কাজটা করাতে পেরেছি, মানে নেতানিয়াহু তার যে দুর্নীতি বা তার যে ক্ষমতার দিকে আসছে, নির্বাচন আসছে সামনে, এটা বিষয় করায় তার জনপ্রিয়তা অর্জনের জন্য। এটা হুম আলটিমেটলি ইসরায়েলিদেরকে খুব বেশি হেল্প করে নেই। বরং ট্রাম্পের উত্থান হয়, ট্রাম্প যদি আরো কিছুদিন থাকে, আমি এটা নতুন একটা ইনফরমেশন দিলাম, যদি তোমরা এটা আমার সাথে যেহেতু ডিসএগ্রি করছো, এটা সার্চ করে দেখবা, ট্রাম্পকে যারা সমর্থন দিচ্ছে, ট্রাম্পকে যারা ভোট দিচ্ছে, হুম। পুরোপুরি অ্যান্টি জায়োনিস্ট। তারা হ্যাঁ। তাদের প্রথম বক্তব্য হলো আমেরিকা নিয়ন্ত্রণ করছে, ইহুদিরা, মুসলিমরা এসে ইয়েস। আমেরিকার কালচার ধ্বংস করে দিচ্ছে, মুসলিম অভিবাসীরা কালচার ধ্বংস করে দিচ্ছে। সো হোয়াইট সুপ্রিমেসি ধ্বংসের মুখে, আমেরিকা নিয়ন্ত্রণ করবে, আমেরিকা ফার্স্ট, ওয়াই জিওস, ওয়াই ইহুদি, তাই না? এই হুম প্রশ্ন থেকে কিন্তু ট্রাম্পের উত্থান। তাহলে অ্যান্টি জায়োনিস্টরা ট্রাম্পকে ভোট দিচ্ছে, সেই ট্রাম্পকে জায়োনিস্টরা নিয়ে আসছে, এটা আমি বিশ্বাস করি না। এখানে যেটা হলো, ইসরায়েলের পলিসি হলো তারা প্রতিটা গভর্নমেন্টের সাথে, তারা প্রত্যেকটা গভর্নমেন্ট, তুমি ডেমোক্রেট বলো, তারপর হলো রিপাবলিকান বলো, অথবা ইভেন ইউরোপে তুমি যদি ইউকের রাজনীতির কথা বলো, লেবার পার্টি বলো, ফরিদ কনজারভেটিভ ভাই, পার্টি বলো, আমি যেই আমি পার্টি আমি বলো একটু না বলতে কেন, চাই। প্রত্যেক পার্টির একটা লবিস্ট ফরিদ আছে, ভাই, প্রত্যেক পার্টিতে ফরিদ ভাই, তাদের আমি একটু লবিস্ট আছে। বলতে আমার চাই। কথা হুম হুম হ্যাঁ, আচ্ছা, ওকে ওকে। আচ্ছা আমার কথা আচ্ছা, হচ্ছে, প্রত্যেক আমি কিন্তু পার্টিতে আপনার লবিস্ট আছে। এখন এই লবিস্টরা আলাদা আলাদা ভাবে সহযোগিতা দেয়, কিন্তু এটা না, জাকারিয়া যে একটা পয়েন্ট তুলেছে যে এই জায়নিস্টরা ট্রাম্পকে এনেছে, ট্রাম্প একটা বিশাল উপকার করে ফেললো ইসরায়েলের, ব্যাপারটা আসলে ওরকম না। ইভেন ডিল অফ দ্য সেঞ্চুরি এটা আসলে এটার কার্যকারিতা, এটা হলো যেভাবে ফিলিস্তিনিরা প্রতিরোধ করছে, না হলো একইভাবে প্রতিরোধ করতো। আর সমর্থন শুধু একটা রাষ্ট্রই দিচ্ছে। এই যে দখলদারিত্ব, এটা সারা পৃথিবীতে যদি এখনো গুগলে সার্চ দিলেই তোমরা দেখবা যে একটা রাষ্ট্র কেবল সমর্থন দিচ্ছে, সেটা হলো আমেরিকা সমর্থন দিচ্ছে, আর কেউ দেয়নি এখন পর্যন্ত। কারণ এই দখলদারিত্ব তো আন্তর্জাতিক কোনো স্বীকৃতি নেই। তার মানে হচ্ছে এই যে জায়নিস্টরা ট্রাম্প আসাতে কিন্তু খুশি না, কিন্তু নেতানিয়াহু যেহেতু ট্রাম্পের মেয়ের জামাই হলো ইহুদি, তাকে দিয়ে ডিল অফ দ্য সেঞ্চুরি তাকে দিয়ে অ্যাপ্রুভ করাচ্ছে। অ্যাপ্রুভ করে এটা খুব একটা বেশি বিন করে না। আবার তাকে দিয়ে জেরুজালেমকে রাজধানী করে নেতানিয়াহু সে তার দেশে জনপ্রিয় হচ্ছে। এটা হলো রাজনীতি আলটিমেটলি। আচ্ছা ভাই, এটা আমি আমি একটু অ্যাড করতে চাই। সেটা ঠিক হচ্ছে, আছে আপনি ভাই। যেটা বললেন যে এখন, হ্যাঁ, আপনি যেটা বললেন যে আমি একটু আগে যাই। সেটা হচ্ছে, আপনি বললেন যে হোয়াইট সুপ্রিমেসিস্ট যারা, তারা অ্যান্টি জায়োনিস্ট। হ্যাঁ, ঠিক আছে, তারা অ্যান্টি জায়োনিস্ট, কিন্তু হোয়াইট সুপ্রিমেসিস্টদের সমর্থন নিয়ে কিন্তু উনি ভোট পেয়েছেন। কিন্তু ভোট পাওয়ার আগে ওনাকে অনেকগুলা কর্ম সম্পাদন করতে হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে ইহুদি লবিস্টদের সমর্থন আদায় করা। ইহুদি লবিস্টদের সমর্থন যদি উনি আদায় করতে না পারতেন, তাহলে উনি নমিনেশনে বাদ পড়তেন। কথা বুঝতে পারছেন? তার কারণ, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে এখানে দুইটা গ্রুপকে তাকে ম্যানেজ করতে হয়েছে। একটা হচ্ছে নিজের দেশের ভোটার, যারা হোয়াইট সুপ্রিমেসিস্ট, যারা আমেরিকা ফার্স্ট নীতির সমর্থক। আর অন্যদিকে আরেকটা হচ্ছে, তারা মিডিয়া থেকে শুরু করে লবিস্ট গ্রুপদের, অর্থাৎ ইহুদি লবিস্ট এবং ইহুদি মিডিয়ার আমরা তাকে হাত করতে হয়েছে। যার কারণে দুইটা জি গ্রুপকে জি কিন্তু ডোনাল্ড ট্রাম্প ম্যানেজ আমরা করতে তাকে হয়েছিল। আমরা আমরা দ্যাটস ওয়াই জি আমি, আমরা হ্যাঁ, আপনার সাথে আমি একমত এক্ষেত্রে। হুম জি, জি, আমরা আলোচনা আসলে অনেক দূরে চলে যাচ্ছে। আমি কিছু স্পেসিফিক আরেকটি কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে হ্যাঁ, এই যে অবশ্যই। অ্যানেক্সেশন করা হবে, সেটা হচ্ছে যে ফিলিস্তিনের তৃতীয় ইন্তিফাদা শুরু হতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে দুটা ইন্তিফাদা দেখেছি ফিলিস্তিনের জনগণের মাঝে। আমরা কি তৃতীয় ইন্তিফাদার মধ্যে চলে আসছি? হ্যাঁ, আমি কি বলবো, জাকারিয়া? ওকে। হ্যাঁ, তৃতীয় জি ইন্তিফাদা, জি জি তুমি যদি জি বলো, জি হ্যাঁ, তুমি যদি বলো যে তৃতীয় ইন্তিফাদা আমরা চলে এসেছি কিনা সেই সীমান্তে, তাহলে অবশ্যই বলতে হয় তৃতীয় ইন্তিফাদার কিন্তু ঘোষণা অলরেডি হামাস দিয়ে দিয়েছে। বুঝতে পারছো? তৃতীয় ইন্তিফাদার ঘোষণা অলরেডি হামাসের পক্ষ থেকে কিন্তু ঘোষিত হয়ে গেছে অনেক আগে। তাদের ঘোষণার মূল কারণ হচ্ছে, যেহেতু অ্যানেক্সেশন যে প্ল্যানটা এখন সাম্প্রতিককালে আলোচিত হচ্ছে, অর্থাৎ জর্দান ভ্যালি এবং পশ্চিম তীরকে দখল করার যে পরিকল্পনা, এই পরিকল্পনা যদি আমেরিকা সমর্থন দেয় এবং ইসরায়েল যদি এটাকে কার্যকর করে, তাহলে 1993 সালে ফিলিস্তিন ইসরায়েলের যে অসলো চুক্তি, সম্পাদিত অসলো চুক্তি, সেই চুক্তি কিন্তু আর কার্যকর থাকবে না। অর্থাৎ অসলো চুক্তির মেইন কনসেপ্ট ছিল হচ্ছে দ্বিরাষ্ট্রিক সমাধান, টু স্টেট সলিউশন। যেটা সেখানে সেটা ফিলিস্তিন এবং, হ্যাঁ, মাহমুদ আব্বাস অলরেডি ঘোষণা হ্যাঁ, দিয়েছে যে এরকম যদি অ্যানেক্সেশন হ্যাঁ, হয়, আমরা এখন, সমস্ত চুক্তি হ্যাঁ, থেকে হ্যাঁ, সরে আসবো। এখন এখানে একটা পয়েন্ট আছে। পয়েন্টটা হচ্ছে, যদি ইন্তিফাদা হয় তাহলে এটার কনসিকুয়েন্স কি হতে পারে।
যদি ইন্তিফাদা হয়, আমরা যদি প্রথম দুইটা ইন্তিফাদার কথা বলি, তাহলে বলতে হয় প্রথম যখন ইন্তিফাদা হয় 1987 সাল থেকে 1993 সাল, সেই ইন্তিফাদার কিন্তু একটা খুবই সিগনিফিকেন্ট একটা কনসিকুয়েন্স ছিল, সেটা হচ্ছে 1993 সালের অসলো চুক্তি। অর্থাৎ প্রথম ইন্তিফাদার কারণে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের নেতৃত্বে ইসরায়েলিরা ফিলিস্তিনিদের সাথে চুক্তি করতে বাধ্য হয়। আর আর এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তখন কিন্তু ফিলিস্তিনের মধ্যে কোনো গ্রুপিং ছিল না, অর্থাৎ সবাই অর্থাৎ ইয়াসির আরাফাতের নেতৃত্বে কি ছিল, ইউনাইটেড ছিল। কিন্তু দ্বিতীয় ইন্তিফাদার পরে যখন ইয়াসির আরাফাত মারা যায়, তখন সেখানে একটা খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে, সেটা হচ্ছে ফিলিস্তিনিদের মধ্যে গ্রুপিং হয়ে যায়, সেখানে দুটা বৃহত্তম গ্রুপের আবির্ভাব হয়, একটা হচ্ছে ফাতা আর একটা হচ্ছে হামাস। তো এই দুটো গ্রুপিং এর কারণে, অর্থাৎ তাদের মধ্যে অনৈক্যের কারণে গত 14 বছর ধরে কিন্তু ইসরায়েলের মাটি ফিলিস্তিনের মাটিতে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে কোনো ধরনের ভয়েস আমরা শুনি নাই। এই না শোনার অন্যতম কারণ হচ্ছে সেখানে একটা বিভক্তি ছিল। আর এই বিভক্তির সুযোগ নিয়ে কিন্তু আমেরিকা এবং ইসরায়েল ফিলিস্তিনিদের দখলদারিত্বকে মোটামুটি বলা যায় একেবারে স্বীকৃতির শেষ পর্যায়ে নিয়ে গেছে। তো এখন সাম্প্রতিককালে আমরা যে জিনিসটা দেখতে পেলাম, সেটা হচ্ছে এই অ্যানেক্সেশন প্ল্যান যখন ঘোষণা হলো এবং যখন ডোনাল্ড ট্রাম্প এখানে গ্রিন সিগন্যাল দিল, তখন কিন্তু ফিলিস্তিনের যে ফাতাহ অর্থাৎ পশ্চিম তীরের যে ফিলিস্তাইন কর্তৃপক্ষ, তারা কিন্তু এটাকে অস্বীকার করলো এবং অগ্রাহ্য করলো। এটা অগ্রাহ্য এবং অস্বীকার করার পরে হামাসের সাথে ফাতাহার যে একটা অনৈক্য ছিল, সেটা কিন্তু এখন ভেঙে যায়, অর্থাৎ তাদের মধ্যে একটা ইউনিটি ক্রিয়েট হয়। তো এই ইউনিটি যখন ক্রিয়েট হয়, তখন কিন্তু সেখানে একটা ইন্তিফাদা হওয়ার সম্ভাবনা প্রবল একটা দেখা দেয়, কেমন? তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে ইন্তিফাদাটা হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ইন্তিফাদার কনসিকুয়েন্স কি হবে। তো এখন যদি ফিলিস্তিনিরা ঐক্যবদ্ধ হয়ে ইন্তিফাদা করে, অর্থাৎ ফিলিস্তিনিরা যদি ইসরায়েলের বিরুদ্ধে গণ আন্দোলন করে, প্রতিরোধ করে, সেটার কনসিকুয়েন্স কি হবে? আমি মনে করি সেটার কনসিকুয়েন্স আগের মতো অতটা তাৎপর্যশীল হবে না। তার কারণ হচ্ছে একটা সময় ছিল যখন শক্তিশালী আরব রাষ্ট্রগুলো ফিলিস্তিনিদের গণ আন্দোলনের প্রতি তাদের কিছু সমর্থন ছিল, যেটা এই মুহূর্তে নেই। আমি যে আরব রাষ্ট্রগুলোকে মিন করতেছি, সেখানে দুটো নাম খুবই উল্লেখযোগ্য, একটা হচ্ছে সৌদি আরব আর একটা হচ্ছে অর্থাৎ মিশর, ইজিপ্ট। বর্তমান যে সৌদি আরবের শাসক এবং মিশরের যে শাসক, এরা সম্পূর্ণ ইসরায়েলপন্থী, অর্থাৎ এরা হচ্ছে ট্রাম্পের সমর্থক এবং এদের ক্ষমতায় টিকিয়ে থাকার টিকিট কিন্তু ট্রাম্পের হাতে। এরা কখনোই চাইবে না তাদের ক্ষমতার রাজত্বকে তারা দুর্বল করে দিবে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়ে। আবার এখানে আরেকটা ঘটনা ঘটে গেছে মধ্যখানে, সেটা হচ্ছে 2011 সালের আরব বসন্ত। আমরা দেখেছি আরব বসন্তে কিন্তু রাজতন্ত্রের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের মধ্যে অনেক মানুষ রাস্তায় নেমে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে। তো সেই সুযোগে, আরব বসন্তের সুযোগে মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে ইসলামপন্থীরা জেগে উঠে এবং ইসলামপন্থীরা হচ্ছে রাজতন্ত্রের সম্পূর্ণ বিরোধী। তো এই রাজতন্ত্রের যে সমস্ত রাজা এবং রাজারা আছেন মধ্যপ্রাচ্যে, এরা কিন্তু ইসলামপন্থীদের প্রচন্ড ভাবে ভয় করেন। তো এই জন্য ওরা কখনোই চাইবে না যে ফিলিস্তিন, যেহেতু ফিলিস্তিনের সাথে হামাস আছে আর হামাস হচ্ছে ইসলামপন্থীদের সমর্থক, এই জন্য তারা ফিলিস্তিনিদের এই তৃতীয় ইন্তেফাদা যদি শুরুও হয়, যদি আমরা দেখতে পাই আনুষ্ঠানিকভাবে, হয়তো বা সামনে দেখতেও পাবো, যেহেতু তাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেক্ষেত্রে এটার কার্যকারিতা বা এটার কনসিকুয়েন্স আগের মতো অতটা সিগনিফিকেন্ট হবে বলে আমার মনে হয় না। দ্যাটস ইট। জি জি, ফরিদ ভাই, আমরা কনক্লুশন টানবো, উপসংহার টানবো। তো আজকের আলোচনা থেকে আপনার সার্বিক কনক্লুশন। আমাদের অলরেডি আমরা কিন্তু 1 ঘন্টা 12 মিনিট পার করেছি আমার লাইভ অনুষ্ঠানের সবচেয়ে বেশি সময় পর্যন্ত অনুষ্ঠানটা হয়েছে এবং সর্বোচ্চ ভিউ এবং সর্বোচ্চ দর্শক কমেন্ট আমরা পেয়েছি। জি 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 জি, জাকারিয়া, আমাকে 1 মিনিট সময় দিবা শেষে বাইরের পরে। হ্যাঁ, জাস্ট 1 মিনিট। অবশ্যই ভাই, কনক্লুশন উপসংহার কিভাবে টানবেন? অবশ্যই। আচ্ছা, প্রথমত হলো শেষ করি একদম সংক্ষেপে, যে ফিলিস্তিন আসলে এই জাতি গোষ্ঠী হলো একটা নিগৃহীত এবং চরম হতভাগা, যদি বলি যে মিয়ানমারের যে রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের মতো। তো তাদের হতভাগ্য দুর্ভাগ্যের সাথে আরো অনেক কিছু কিন্তু জড়িয়ে আসছে। প্রথমত সব মিলে মানে অনেক বিষয়, যতগুলো বিষয়ই হোক, যে ফিলিস্তিনিদেরকে এখন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিগৃহীত জনগোষ্ঠী হিসেবে রূপান্তরিত করছে। কিন্তু এখন কি করা দরকার, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি একটু ডিফারেন্ট চিন্তা করছি আর কি, যে অন্যরা যেভাবে বলে, আমার কাছে মনে হয় যে ইরান যেভাবে থ্রেট দিচ্ছে, তারপর হলো এক এক রাষ্ট্র, এই কয়দিন আগে এরদোয়ান যে থ্রেট দিল যে জেরুজালেম আল-আকসা আবার নিজেদের নিয়ে নিবে, কাজ করে দেখা যাবে। থ্রেড দিয়ে তো কোনো লাভ নেই। এটা হলো সাদ্দাম হোসেনের থ্রেড দিয়ে কিন্তু চলে গেছে, শেষ হয়ে গেছে, এগুলো কোনো প্রয়োজন নেই। একটা রাষ্ট্র তারা এখন সার্বভৌমত্ব পেয়ে গেছে, শক্তিশালী, সারা পৃথিবীতে শক্তিশালী একটা রাষ্ট্র। আমি 2 দিন পর পর বলবো তাদেরকে গুড়িয়ে দিব, এটা থেকে দূরে আসতে হবে। প্রথমত এটা থেকে সরে আসতে হবে। মুসলিম এবং মুসলিম যে আরব দেশগুলা,
ও এখানে ফিলিস্তিনের কথাও বলি, ফিলিস্তিনের কথা তাদের স্বাধীনতার আন্দোলন। তারা যদি এখন বলে যে আমরা একটা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবো, আমি মনে করি না এটাও সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করছি না। একটা ফিলিস্তিন ভূখণ্ডের উপর একটা রাষ্ট্র হবে, এখানে ইসরায়েল মুসলিম রাষ্ট্র বা ইসরায়েল রাষ্ট্র কথা বললে যেটা হামাস করতে চাচ্ছে, এটা করলে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় মেনে নিবে না। তাহলে যেটা করতে হবে সেটা হলো এটা আমরা একটা স্বাধীন রাষ্ট্র করা, এটার দাবি তুলতে হবে। কোন ইসলামিক রাষ্ট্র করা এই দাবি তোলাটা অযৌক্তিক। আরো সব তারা যে ভূমিকা নিচ্ছে পুরোপুরি ভূমিকা পরিবর্তন করতে হবে। কোনোভাবেই তাদের যে অনৈক্য আছে, এই অনৈক্য তো কোনোভাবেই কাম্য না। এটা ফিলিস্তিনি জনগণকে আরো নিগৃহীত করছে, ইসরায়েলকে শক্তিশালী করছে। এবং আজকে যে বর্তমানে বিশৃঙ্খলার উত্থান, নুসরা ফ্রন্টের উত্থান, এবং আমি আল কায়দার উত্থানও বলবো, আরবে মিডল ইস্টে যে উত্থান হচ্ছে, সব কিন্তু তাদের অনৈক্য দেয় এবং নিজেদের স্বার্থে তারা করছে। তো ইসরায়েল যত না দায়ী তার চেয়েও বেশি এই সময়ে আমি বলবো যে ফিলিস্তিনিদের মুক্তি হচ্ছে না, পিছনে একটা বড় কারণ হলো এই যে আরবের যে রাষ্ট্র ক্ষমতায় যারা আছে, আরব দেশগুলো, তারা ইভেন যারা ফিলিস্তিনের পক্ষে আছে তারাও সঠিক ভূমিকাটা পালন করছে না। যে ইরান কদিন পর পর ধমক দিচ্ছে, ধমক দিয়ে না, এখানে তো কাজ করতে হবে খুবই সূক্ষ্মভাবে, যেটা ইসরায়েল করে। ইসরায়েলকে কিন্তু আন্তর্জাতিক কমিউনিটি ডিপ্লোম্যাটিক্যালি খুবই প্রতিবাদ করে, সবকিছুকে নিন্দা জানায়। নিন্দা জানিয়ে কোনো লাভ আছে? কিন্তু সব ধরনের সহযোগিতা কিন্তু তাদেরকে করছে। তো সহযোগিতা করে নিন্দা জানিয়ে কিন্তু ইসরায়েলি লাভবান হচ্ছে, কোনো সমস্যা নেই। তারা জানে এই ডিলটা সারা পৃথিবীতে নিন্দা করাবে, তাদের কোনো সমস্যা নেই, এগুলো তারা তোয়াক্কা করে না। এখন আরবরা যদি চাইতো ইসরায়েলের ভিতরে অভ্যন্তরীণ বুদ্ধিজীবী ক্রিয়েট করে ইসরায়েলের ভিতরে একটা মুভমেন্ট তৈরি করতে পারতো যে কেন এই কনফ্লিক্ট, আমরা শান্তিতে বসবাস করব, মুসলিমরা ইহুদিরা দীর্ঘদিন থেকে শান্তিতে বসবাস করছে, শান্তিতে বসবাস করবে, এই মুভমেন্ট ইসরায়েলের ভিতর থেকে কিন্তু আনা যেত যদি সেই ডিপ্লোম্যাটিক এবং স্ট্র্যাটেজিক করা যেত। কিছু কিছু মানুষ ওয়ান স্টেট সলিউশনের পক্ষে কথা বলে, এবার আমি বাংলাদেশের কয়েকজন বুদ্ধিজীবীকে আমি শুনেছি যে ওয়ান স্টেট সলিউশনের পক্ষে কথা বলতে, কিন্তু প্রশ্ন হলো তাদের কথা হলো ফিলিস্তিনের জনগণ এখন ইসরায়েলের অধিভুক্ত হয়ে তারা এখন সমান অধিকারের দাবি তুলবে, কারণ ইসরায়েলের মানুষরা ভালো আছে, তাদের লাইফ স্ট্যান্ডার্ড ভালো, তাহলে দাবি করতে পারে সমান অধিকার। কিন্তু কথা হলো যে মানুষগুলোকে ভূখণ্ড দেয়নি, সে মানুষগুলোকে সমান অধিকার দিবে সেটা কিভাবে সম্ভব? সে একই তো দাবি, দাবি তো সংগ্রাম তো করেই যেতে হবে। তাহলে ওয়ান স্টেট সলিউশন যারা দিচ্ছে এটাও আসলে এক ধরনের ভুল সিদ্ধান্ত, বোকামি। থার্ড যে বিষয়টা আমার কাছে মনে হয় গ্লোবালি করা দরকার, সেটা হলো ফিলিস্তিনি জনগণকে প্রতিরোধ সংগ্রাম, অস্ত্র নিয়ে সরাসরি এখন সুইসাইড বোম্বিং বা আইএস যেটা করছে ওই ধরনের কোনো সংগ্রাম করে আসলে আমার মনে হয় না এখন হবে। এখন যেটা করতে হবে, যে ওইতে তারা আগাচ্ছে সারা পৃথিবীতে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা সম্প্রদায়ের যে মতামত বা জনমত তাদের পক্ষে নেয়া, সেটা তারা করতে পারে। আবার একই সাথে তারা যদি আরব দেশগুলোকে প্রয়োজনে, আমি মনে করি হামাসকে অবদমিত করতে হবে। এখন ফাতার হাতে যদি ক্ষমতা দিয়েও ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন হয়, আমি এটার পক্ষে আছি। এটা হলো টেকনিক, এগুলা ডিপ্লোম্যাটিক হলে অনেক কিছুই সম্ভব। এখন যদি হামাসকে সামনে আনে, আন্তর্জাতিক সম্প্রদায় এটাকে সমর্থন দিতে চাইবে না কিছু কিছু সম্প্রদায়, কারণ ফিলিস্তিন তাদেরকে সন্ত্রাসী গোষ্ঠী বলে, যদিও তারা সন্ত্রাসী গোষ্ঠী না। তাদের হামাসের মুভমেন্টটাই মূলত তাদেরকে শক্তিশালী করেছে তাদের স্বাধীনতা আন্দোলনের জন্য। আচ্ছা, এখন আর ফোর্থ যে বিষয়টা বলবো সেটা হলো আমাদের আসলে মুসলিম এবং জিউসদের উই হ্যাভ মেনি থিংস টু শেয়ার এন্ড উই হ্যাভ শেয়ার্ড অ্যাট্রোসিটিস। সত্যি কথা যে মুসলিমরা যেভাবে নির্যাতিত হয়েছে, ইহুদিরা সেভাবে নির্যাতিত হয়েছে পশ্চিমে। এখন মুসলমানরা যে হোয়াইট সুপ্রিমেসিস্ট এবং ফার রাইটের থেকে যে থ্রেটটা পাচ্ছে, ইহুদিরাও একই থ্রেট পাচ্ছে। তো আমার নাও উই হ্যাভ রোম টু বি ইউনাইটেড। সত্যি কথা, সারা পৃথিবীতে মুসলমানরা এবং ইহুদিরা আরো ইউনাইটেড হওয়ার, মুসলমানরা ইহুদিদের ইহুদিরা মুসলমানদের প্রতি সহানুভূতিশীল হওয়ার সময়ও কিন্তু এসেছে। যদি একই সাথে কিন্তু এটাও করতে হবে, কারণ কনফ্লিক্টিং এ গিয়ে কিন্তু এই সিচুয়েশনের সমাধান হবে না, কারণ ইসরায়েল একটা রাষ্ট্র, এটাও বুঝতে হবে। তো এই কম্প্রিহেন্সিভ সলিউশন যদি হয়, তাহলে কিন্তু সম্ভব। হুমকি দিয়ে হামলা করবো, যেটা এরদোয়ান কিছুদিন আগে বলেছে, সাদ্দাম হোসেন এর আগে বলেছিল, ইরান বলেছিল যে এই করবো সে করবো, ইসরায়েলকে শেষ করে দিব, মানচিত্র থেকে উৎখাত করে দিব। পসিবল। মুসলিমস হ্যাভ টু বি জি জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই। এবার জাকির হোসেন, আপনি সংক্ষেপে আজকের
উপসংহারটা। ওকে, ধন্যবাদ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই তোমার যে তোমার টপিকটার নাম ছিল হচ্ছে এই সংকটের শেষ কোথায়, তাই না? তো এখন আমি সংকটের আমার শেষটাই টানবো। টপিকটার নাম ছিল ফিলিস্তিনে, না, আমার টপিকের নাম ছিল ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব কোন পথে। আচ্ছা, কোন পথে, আচ্ছা সেটাই বলতেছি। অর্থাৎ এখানে এই সংকটের শেষটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না আপাতত। কেন দেখতে পাচ্ছি না, তার মূল কারণ হচ্ছে আমরা সবাই কিন্তু কম বেশি এটা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অদ্যাবধি এই 70 বছর ধরে বিশ্বে যে একটা বিশ্ব ব্যবস্থা বিরাজমান, অর্থাৎ একটা ওয়ার্ল্ড অর্ডার কিন্তু রয়েছে, তাই না? এই বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রক শক্তি হচ্ছে আমেরিকা। আর এই বিশ্ব ব্যবস্থার নীল নকশা যারা প্রণয়ন করেছিল তারা হচ্ছে ইহুদি, ইহুদি লবিস্ট, অর্থাৎ আমেরিকার যারা এলিট শ্রেণীর ইহুদি। আমি প্রথমে কিন্তু বারবার বলছি এলিট শ্রেণীর ইহুদি, এটাই হচ্ছে হচ্ছে সমস্যার কূল। কেমন? তো এই বিশ্ব ব্যবস্থা যতদিন এভাবে এক্সিস্ট করবে ততদিন পর্যন্ত ইসরায়েলের এই দখলদারিত্বর অবসান হবে না, তাদের এই দখলদারি অভিযান চলবে। তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে আরবদের করণীয় কি? তা আরবদের যেটা করণীয় সেটা হচ্ছে আরবদেরকে শক্তি অর্জন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সেই শক্তিটা কি শুধু সামরিক শক্তি? না, তাদেরকে অর্থনৈতিক শক্তি অর্জন করতে হবে, তাদেরকে রাজনৈতিক শক্তি অর্জন করতে হবে, ডিপ্লোম্যাটিক শক্তি অর্জন করতে হবে। কেমন? আরেকটা হচ্ছে তাদেরকে যে জ্ঞান বিজ্ঞানে, যেখানে মুসলমানরা অথবা মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলো অনেক পিছিয়ে রয়েছে, এই জিনিসগুলো তাদেরকে প্রথমে ডেভেলপ করতে হবে। তাদেরকে প্রথমে ইহুদিদের যে শক্তিশালী যে সেক্টর গুলো রয়েছে সেগুলোর সমকক্ষ হতে হবে। আপনি কখনো একজন দুর্বল মানুষের সাথে নেগোশিয়েট করবেন না, এটাই হচ্ছে স্বাভাবিক। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা স্ট্রং পিপল কিন্তু স্ট্রং পিপলের সাথে নেগোশিয়েট করে। এখন আরবরা হচ্ছে এতটা উইক, ওদের সাথে আসলে ইহুদিরা ওদের সাথে নেগোশিয়েট করবে, এটা ইহুদিদের আমি মনে করি ইগুতে বাজে। যার কারণে ইহুদিরা ওদেরকে পাত্তাই দেয় না, ওদের যেটা পরিকল্পনা তারা সেটা একের পর এক করে যাচ্ছে আমেরিকার সহযোগিতা নিয়ে। তো মুসলমানদের এখানে করণীয় হচ্ছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলো, তাদেরকে শক্তি অর্জন করতে হবে। কোন ধরনের সামরিক শক্তির দিকে একবারে হুট করে না গিয়ে তাদেরকে ধীরে ধীরে, সময় লাগবে অবশ্যই, এটা সময় সাপেক্ষ বিষয়, কারণ এই সংকট তো আজকের সংকট না, এটা প্রায় 3000 বছর আগের সংকট। তো এই সংকট থেকে উত্তরণ পাওয়ার জন্য এখানে দুইটা জিনিস করতে হবে। একটা হচ্ছে বিশ্ব ব্যবস্থার পরিবর্তনটা অনস্বীকার্য। আমেরিকার নেতৃত্বে যে বিশ্ব ব্যবস্থা বর্তমানে চলমান পৃথিবীতে, এটার কিন্তু অবসান হওয়াটা খুব জরুরি। আর দ্বিতীয়টা হচ্ছে আরব রাষ্ট্রগুলো নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্য যে যে জিনিসগুলোতে তাদের শক্তি অর্জন করা উচিত, শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান, সমর শক্তি, সব দিক দিয়ে তাদেরকে শক্তি অর্জন করে ইহুদিদের সমকক্ষ হতে হবে। আমি মনে করি এই দুইটা শক্তি যদি একসাথে মিলিত হয়, এই দুইটা পয়েন্ট যদি একটা বিন্দুতে এসে মিলিত হয়, শুধুমাত্র সেক্ষেত্রে বা সেই সময় আমরা বলতে পারি এই সংকটের আপাত বা কোনো একটা সমাধান আছে। অন্যথায় কিন্তু এভাবে গলা ফাটিয়ে, এভাবে ইহুদিদের বিরুদ্ধে অথবা ফিলিস্তিনিদের পক্ষে গলা ফাটিয়ে আসলে সমাধান কখনোই আসবে না। এটাই হচ্ছে আমার মানে ফাইনাল কথা। জি, That's it. অসংখ্য ধন্যবাদ জনাব শেখ ফরিদ, গবেষক ও কলামিস্ট, এবং জনাব জাকির হোসেন, আন্তর্জাতিক বিশেষজ্ঞ। আপনারা দুজন আজকে আমার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো আশা করছি আপনাদের আবারও কোনো দিন একদিন হয়তো আমার এই হট টকে অতিথি হিসেবে চলে আসবেন, সেই আশাবাদ ব্যক্ত করে। এবং যারা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে দেখলেন, যে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে গুরুত্বপূর্ণ কমেন্ট করলেন, আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের মতামত দিলেন, অনুষ্ঠানের সাথে ছিলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো জাকারিয়া হট টক থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। নতুন কোন অতিথি নিয়ে, নতুন কোন অতিথির সাথে নতুন কোন বিষয় নিয়ে আবার চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, পরিবারকে নিরাপদ রাখুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।